গুরুজি, আদাব স্যার। ধন্যবাদ বলতে দেওয়ার জন্য। আহ দেখতে দেখতে আমাদের একটা বছর কিভাবে শেষ হয়ে গেল বলতে পারবো না, কিন্তু খুব সুন্দরভাবে একটা পরীক্ষার আয়োজন হলো এবং স্যারদের কৃপায় আমরা খুব সুন্দর একটা পরীক্ষা দিলাম এবং রেজাল্ট আজকে আসলো। ফলাফল যার যেমনই হোক না কেন, সবার প্রতি শুভকামনা জানাচ্ছি। সবাই চর্চা করবেন। আসলে শুরুটা যখন স্যার হয়েছিল তখন প্রথমে একটা বিজ্ঞাপন দেখে স্যারের প্রিন্সিপাল স্যার শিখাচ্ছেন, সেখান থেকে কিন্তু জার্নিটা শুরু। তখন আসলে কিছুই জানতাম না। সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারটা আমি পরে গিয়ে দেখলাম যে লেখা। আমি স্যারের একজন বইয়ের পাঠক ছিলাম, স্যারকে পঞ্জিকাতে তার নাম দেখতাম, বইতে দেখতাম। সেখান থেকে আমার জার্নিটা, স্যারকে চেনা শুরু। পরবর্তীতে এখানে আমার জ্যোতিষ শেখার ইচ্ছা ছিল। স্যারকে আমি যখন দেখলাম অ্যাডের মাধ্যমে ভর্তি হলাম, তখন কিন্তু আসলে জানতাম না যে এরকম বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, তারপর ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, এইসব জায়গাতেও যে আমরা এত ভালো একটা স্বীকৃতি পাবো, এবং এখানেও যে আমরা এভাবে স্বর্ণপদক এবং এত সুন্দর রেজাল্ট সিস্টেম, এত কিছু কিন্তু আসলে জানা ছিল না। যদি এমন হতো যে শুধু গুরুজি শিখাচ্ছেন শিখাবে, আমরা ব্যক্তিগত, আমি আমার কথা বলি, আমি এতেও খুশি ছিলাম। কিন্তু এত কিছু যে পাচ্ছি, এটা আমার জন্য অনেক 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 অতিরিক্ত পাওনা, এবং আমাদের সবার জন্যই অতিরিক্ত পাওনা। তো আহ এত দূরে আসতে পেরেছে এবং দুইটা পরীক্ষায় অ্যাটেন্ড করলাম, দুই জায়গা থেকে আমরা স্বীকৃতি পেলাম। তো এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। এবং স্যারের কাছে, মানে গুরুজির কাছে, এবং আমার বাকি যারা শিক্ষক আছেন সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের সকলের জন্য। এবং সবকিছু যদি ঠিক থাকে, আমরা যদি চেষ্টা জারি রাখি, আমি বিশ্বাস করি যে আমাদের ব্যাচের থেকে অনেক ভালো ভালো জ্যোতিষ বের হবে। এবং পরবর্তীতেও আমরা যাতে চর্চার সাথে থাকি। ব্যক্তিগতভাবে আমি চর্চা করছি। আরো অনেক অনেক শিখার আছে, কারণ এটা একটা মহাসমুদ্র, এখানে শিখার কোনো শেষ নেই। এবং সবাইকে আমি অনুরোধ করব, যে যে পেশায় থাকুন না কেন, সব সময় চর্চাতে থাকবেন। এবং আমরা ব্যাচ যারা আছি, সিনিয়র জুনিয়র যারাই আছে, সবাই যাতে আমরা জুড়ে থাকি একইভাবে। তো এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। আর আদাব স্যার, আমি অসংখ্য কিছু বলবো। ধন্যবাদ। আর কেউ বলতে চান? নমস্কার স্যার। স্যার, আমি কিছু বলবো স্যার। সুকান্ত। হ্যাঁ, বলতে চাইলে বলবেন অবশ্যই। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, সর্বপ্রথম গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানিত সভাপতি এবং ভারপ্রাপ্ত মহাসচিবকে, এবং অধ্যক্ষ এবং সম্মানিত সকল ব্যক্তিবর্গতে। এরপরে একই সাথে প্রণাম জানাই আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের সকল সম্মানিত শিক্ষককে স্যার। স্যার, আমাদের এই আহ, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, আমার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। কারণ হচ্ছে আমাদের আমরা যখন প্রথমে ভর্তি হয়েছিলাম, একটু আগে যেমন সুদীপ্ত দা বললো যে আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, কিন্তু যখন আমরা ভর্তি হই তখন আসলে আমাদের এখন যেমন দুইটি ইনস্টিটিউটে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, এটি এত কিছু যে পাবো সেটা আমাদের জানা ছিল না স্যার। কিন্তু ভর্তি হওয়ার পরবর্তীতে আমরা যেমন আজকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটিতে পরীক্ষা দিয়ে যে জ্যোতিষশাস্ত্রী উপাধিটা পাইছি, এইটার জন্য আমাদের সভাপতি স্যারের কাছে এবং মানে আপনাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি সকলের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আর আমাদের যখন আমাদের শুরুটা ছিল আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে, কিন্তু সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার এখন তো বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি হয়ে গেছে। আহ, ভবিষ্যতেও আমাদের আমাদের চাওয়া পাওয়া থাকবে যাতে বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির সাথে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজি সোসাইটির সহযোগিতায় আমরা হচ্ছে ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা আমাদের গবেষণা হোক, আমাদের প্র্যাকটিস হোক, এটা আমরা যাতে আমাদের আরো বিস্তার করতে পারি স্যার। এক মিনিট একটু। আপনি চাচ্ছেন বাংলাদেশ রেডিয়ান্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি একসঙ্গে গবেষণায় লিপ্ত থাকতে পারেন, এটি চেয়েছেন নাকি? জি স্যার, এটাই বলছি যাতে কিন্তু আপনি একটা আমরা নাম যেমন পরীক্ষাটা। দুবার করে বলেছেন। এ- না না, শুধু একটা না রেডিয়ান্স স্যার, তাহলে নয়, হয়তো ভুল হয়েছে, আমি এমন দুবার কারেকশন বলছি স্যার, করুন এটি। হয়তো বলার সময় ভুল হয়েছে। আবার জি স্যার। কারেকশন করুন এটি। আচ্ছা স্যার, এখানে আমরা বাংলাদেশ রেডিয়ান্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এবং বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি স্যার, আমরা দুই একই সাথে আমরা যাতে আমাদের গবেষণা হোক, প্র্যাকটিস হোক, এবং আমাদের আরো যা যা কার্যক্রম আছে এগুলো একসাথে যাতে আমাদের ইন্টারন্যাশনাল পর্যায়ে আমরা স্যার পৌঁছাইতে পারি স্যার।
সেটা বলছি অসংখ্য স্যার। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সেক্ষেত্রে আপনাদের উপরও কিছু গুরুদায়িত্ব বর্তায় যে, ধরুন আপনারা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার থেকে যাত্রা শুরু করেছিলেন, আজকে এসে এই মাননীয় প্রেসিডেন্ট স্যার সহযোগিতার হাত না বাড়ালে কিন্তু আপনারা শিক্ষিত জ্যোতিষ হিসেবে স্বীকৃতি পেতেন না। তাহলে ওই প্রতিষ্ঠানও কিন্তু আপনাদের দায়িত্ব পড়ে। অর্থাৎ ওই প্রতিষ্ঠানকে কিভাবে জাগিয়ে রাখা যায়, ওই প্রতিষ্ঠানকে কিভাবে ভালোবাসা যায়, তার নাম কিভাবে প্রচার করা যায়, সেভাবে কিভাবে ওখানে আজীবন সদস্যপদ গ্রহণ করে কিভাবে ওই প্রতিষ্ঠানকে আরো বাঁচানো যায়। একজন বাবার যদি দুটি সন্তান থাকে, একটি সন্তান ধরুন একটু কর্মক্ষম কম আর একজন কর্মক্ষম বেশি, তাহলে সেই কর্মক্ষম কম সেই সন্তানটাকে কি মানে অবহেলা করবে? যেমন আমাকে গত পরশুদিনে আমি হেলাতলা মরে যাই, মরে গেলে একটু পান খেতে ইচ্ছা করে। তো তখন বিধানবাবু পানের দোকানে আমি গিয়ে বলি যে আমি একটা পান খাওয়ার জন্য আসছি। তো উনি বলছে যে আপনি এই দোকানটা খোলেন না কেন? তা আমি বললাম যে দেখুন খোলার সময় পাই না, এই জন্য খুলি না। তো হচ্ছে এইভাবে রেখে রেখে ভাড়া দিচ্ছেন, তার থেকে দোকানটা ছেড়ে দিন। আমি বললাম যে আমার একটি ছেলে ইনকাম করছে না, তার জন্য কি ছেলেটাকে ত্যায্য করব? ওই ছেলেটাকে কি গলা টিপে মেরে ফেলবো? আচ্ছা ওই ছেলেটি আমার ইনকাম করছে না, তাতে কি হয়েছে? তো বলছে আমার আর কিছু বলার নেই, ওকে ওকে আর কিছু বলার নেই। তাহলে এই কথা যদি হয়, যদি আপনারা সেই সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শিক্ষায় শিক্ষিত হন, তাহলে কিন্তু যে দুটি প্রতিষ্ঠান, দুটি সন্তান বা দুটি গার্জিয়ান, দুটি ভাই বা একটি বৃক্ষের দুটি ডাল, সেইভাবে যদি সমান গুরুত্ব দিতে পারেন, তবেই আমি হব কৃতার্থ। কারণ হচ্ছে আমিও কিন্তু এই ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে এখান থেকে শিক্ষা নিয়ে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এবং প্রথম শিক্ষা ছিল সেই বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, ডক্টর মোহাম্মদ আনিসুল হক স্যার। তিনি কিন্তু অনেক বয়োজ্যেষ্ঠ, আমি মাঝে দেখতে গিয়েছিলাম, আপনারা ফেসবুকে দেখেছেন কিনা, সেখানেও কিন্তু আমার এই মাননীয় প্রেসিডেন্ট স্যারকে সঙ্গে নিয়ে আমরা দুজনে গিয়ে একই ফ্রেমে দুপাশে বসে তারপরে আমরা ছবি তুলে নিয়ে আসছি। যে আপনারা একটি সংগঠন করেছেন বা একটি একাডেমি করেছেন, তার মানে এই নয় আমি কখনো প্রত্যাশা করব না যে যে ছেলেটি মানে আহ আপনাকে দুধ দিচ্ছে বা ইনকাম করে দিচ্ছে, যে ছেলেটি সনদ দিল, যে ছেলেটি আপনাকে সম্মাননা দিল, যে আপনার ভিত করে দিল, সেই ছেলেটির গলা টিপে মেরে তারপরে আপনি রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি নিয়ে নাচানাচি করবেন বা লাফালাফি করবেন, এটি আমি কখনো প্রত্যাশা করি না। যদি করতে হয় তাহলে দুটি নিয়েই করুন, তবেই আমি কৃতার্থ হব। ধন্যবাদ বিপ্লব কে মন্ডল, আপনার কথা তবে এত দ্রুত বলার জন্য হয়তো আপনি ভুল করে ফেলেছেন। তো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর কেউ বলবেন প্রাথমিক স্যার ব্যাচ থেকে? সুকান্ত, সুকান্ত সরকার বলতে চাইছিল স্যার। হ্যাঁ বলুন। প্রথমে স্যার প্রেসিডেন্ট স্যার, গুরুজি এবং অন্যান্য সকল শিক্ষকদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম থাকলো স্যার। মূলত আসলে স্যার একটা বছর কিভাবে পার হয়ে গেল কিছু বুঝতেই পারলাম না। মূলত এখানে আসা ছিল যে আমি জ্যোতিষটা শিখতে চাই এবং শেখার জন্য আমি গুরুজির একটা ভিডিও দেখি এবং আমি চেয়েছিলাম যে গুরুজির সান্নিধ্যে থাকি। কিন্তু আসলে স্যারের একটা কথা মনে পড়ে, যে ক্লাসে বলেছিলেন যে আপনি একটা বছর পার করেন, দেখবেন হাসতে খেলতে কখন যে জ্যোতিষ হয়ে গেছেন কিছু আপনারা বুঝতেই পারবেন না। আসলে সেরকমই হয়ে যাচ্ছে আর কি স্যার। তবে এখানে আমরা যত কিছু আশা করছিলাম তার সাথে অনেক বেশি কিছু পেয়েছি। যেমন স্যার ইন্ডিয়াতে পরীক্ষা দেওয়া, এটা আমি যখন প্রথম ভর্তি হই এগুলো আমি কিন্তু জানতামই না যে এগুলো মানে ওইখান থেকে সার্টিফিকেট পাবো বা এইসব, কিন্তু ধীরে ধীরে কিন্তু পাচ্ছি। একই সাথে আমি বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি, ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির প্রেসিডেন্ট স্যারকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই। এই কারণে যে আসলে আহ, আমি ভর্তি হয়েছি এখানে এবং ওইখান থেকে একটা সার্টিফিকেট পাচ্ছি, এটা তো আমাদের মানে সার্টিফিকেটের জন্য কিন্তু স্যার অনেক পরিশ্রম করছেন এবং আমাদের যে ব্যবস্থা করে দিচ্ছেন এর জন্য অনেক ধন্যবাদ আর কি। সর্বোপরি স্যার, মানে আমি এখানে যেহেতু স্যার যুক্ত হয়েছে, আমি আজীবন আপনাদের সঙ্গে থাকতে চাই। আমাকে রাখবেন, আশীর্বাদ করবেন। ওয়েলকাম 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 ওয়েলকাম। আসলে আসলে একটু মানে মানে এই যারা আপনারা আজকে আহ, মানে সার্টিফাই হইলেন, যারা পরীক্ষা উত্তীর্ণ হইলেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, হয়তো আমি বলে গেছি, আপনারা হয়তো ওখানে ধরতে পারেন নাই। বলছি যে সনাতন অ্যাস্ট্রোলজি কোচিং সেন্টার, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি, কেসিপাল, বখতিয়ার, এগুলি ভিন্ন কিছু নয়। এগুলি ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অবস্থান, ঠিক আছে, ভিন্ন ভিন্ন অবস্থান। এগুলির জন্য আপনাদের ভিতর বিভ্রান্তি ঘটতেছে, ঠিক আছে, বিভ্রান্তির কিছু নাই।
বিষয়টা হয়েছে কি, আমি বলছি যে জ্যোতিষ আপনারা শিখছেন, এই জ্যোতিষ শাস্ত্রটাকে, জ্যোতিষ আপনার না, আমাদের, এই শাস্ত্রটা আমাদের, এই আমাদের কথা সংগঠন আমাদের, এই আমার সংগঠন, এগুলি বলবেন না। তাহলে আপনি কি জানেন, আপনাদের এই সমস্ত পোস্টের জবাব আপনারা পেয়ে যাবেন। যেরকম বিপ্লব কুমার মণ্ডল, কথা ভিতরে ওর আবেগ আছে, পিছনে ওর যে এলিমেন্টটা আছে সেইটা কিন্তু সে কোনো প্রেশারে আছে, ইনফ্লেমেশনে আছে, যে কারণের জন্য সেইটা কোনো বাধাগ্রস্ত থাকার কারণে সে বলতে পারে নাই। কিন্তু ওর ভিতরের যে মানুষ, সে কিন্তু বলে দিছে, কিন্তু আমরা বুঝে গেছি। যে কারণের জন্য কেসিপাল স্যার উনি কিন্তু বলছে যে আপনি এটা পরিষ্কার করে বলেন। তার মানে এটার পিছনে কেসিপাল স্যার আগে তাকে ইনসিস্ট করছিল, তাকে আগে থেকে এভাবে কাউকে বলার জন্য চেষ্টা করেছিল, যেটা বিপ্লব বলে দিছে। মূলত প্রত্যেকের ভিতরে এই যে সুন্দর সুন্দর বক্তব্য, এই সুকান্ত, বিপ্লব, এরা যারা বলতেছে, সুদীপ্ত যারা বললো, প্রত্যেকের কাছ থেকে আসলে খুব মানে ভালো ভালো কিছু এনার্জি পাইতেছি, আমার কাছে খুব মজা লাগতেছে। আমি কিন্তু এই অনুষ্ঠানটা করার জন্য কেসিপাল আমার 2 দিন ঘর বন্দি করে রেখেছে, যে বলছে যে এটা মিস করা যাবে না। আপনি দুইটা যোগদান কয় না, দুইটা যোগদান থাকবেন, একটা যোগ দিন। অর্থাৎ এই যে আপনার কথা শুনছি, আমরা বলছি, এটা একদিন আপনাদের অবস্থান হবে, আপনারা বলবেন, আপনাদের সামনে যারা থাকবে তারা শুনবে, আপনারা সেখানে যান। বিষয়টা হচ্ছে কি, এই যে পাওয়া, এই সমস্ত পাওয়া নিয়ে চিন্তা করেন না, আপনারা আছেন শিখতে, কিন্তু শেখে কি করলেন, আপনারা যা চিন্তা করেন নাই তার চেয়ে বেশি কিছু পেয়েছেন। কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন। এটা ক্যাসিবাল দিনে বক্তৃতা সভা দেয় নেই। এই যে বলেন, এই যে সার্টিফিকেট দেয়া টেয়ার এই সমস্ত বিষয়ের জন্য, এটার জন্য একজন কারিগর আছে, সেজন্য কেসিপাল। এইটা বাংলাদেশ কেন, ভারতবর্ষে কোনো প্রতিষ্ঠান দেবে না, কারণ হলো তারা ব্যবসা করে, আর আমরা ব্যবসা করি না। আমরা কি করি? আমরা রিসোর্স তৈরি করি, আমরা জনবল তৈরি করি, আমরা আপনাদেরকে তৈরি করি, আমরা শিক্ষিত জ্যোতিষ তৈরি করি বাংলাদেশে। কারণ হলো এটার জন্য কি হবে, আপনি নিজে প্রতারিত হবেন না। আপনি যখন শিক্ষিত প্রতারিত হবেন হবেন না, আপনি কাউকে প্রতারিত করতে পারবেন না। কারণ হলো আপনি জ্যোতিষী জানেন, আপনি একজন মানুষকে রিড করতে পারবেন, আপনি জ্যোতিষের, আপনি যেগুলি শিখছেন এগুলি কিছুই না, আপনি 2 দিন পরে বলবেন। কারণ হলো, আরে বাবা, এর সামনে তো অনেক মহাসমুদ্র, আমি এগুলি কিছুই শিখিনি। আপনি জ্যোতিষীর একটা পাঠও শেখেননি। যদি এর মধ্যে চর্চা করে দেখেন, তখন দেখবেন যে আপনার পেটে ক্ষুধার জন্য আপনি জ্যোতিষ পেশা করবেন? আপনি তো একটার জন্য করবেন, আপনার একটা অ্যাম্বিশন থাকবে যে আমি এই পেশাটাকে অত দূরে নিয়ে যাব, আমি এইগুলিকে সামনের দিকে আমি আগাবো। এখন আপনার যদি সেই অ্যাম্বিশন থাকে, আপনি অবশ্যই দিতে পারবেন। আপনার সাবকনসিয়াস মাইন্ডে আপনি রিডিং দিয়ে রাখবেন, আপনি কল দিয়ে রাখবেন যে আমি এই কাজটা করব, অটোমেটিক দেখবেন আপনার সবকিছু হয়ে যাচ্ছে। এখন আচ্ছা, হায়ার ডিপ্লোমায় কারা এক কথা মিনিট, আমি বলবেন? একটু কথা বলতে চাই। বলেন স্যার। যে আপনার একটা কথার ভিতরে আসছে যে বিপ্লব কুমার মণ্ডল বলছে এটি মনে হয় তাকে শিক্ষা দেওয়া হয়েছে বা শেখানো হয়েছে, যেমন একটি ক্যাসিবাল কথা। স্যার বলে দিছে, ক্যাসিবাল স্যার হ্যাঁ, বলে কেসিপাল দিছে। স্যার বলে দিয়েছে। কেসিপাল স্যার এমন কোনো শিক্ষা দেয় না, বা এমন কোনো মানে আহ, ইয়ে দেয় না, মানে বিষয় করে, যেমন একবার প্রশ্নের কথা বললেন, এমন কোনো শিক্ষা দিতে চায় না যে নিজে কলঙ্কিত হবে, বিশেষ করে যে এমন কিছু বলাতে চায় না। বলানোর তাদের হৃদয় থেকে যদি বলতে কেউ চায় তাহলে বলবে। আমার শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীরা কথা বলতে বরং আমার সাথে ভয় পায়। তারা কতটুকু কথা বলে, কতটুকু কে ফিরিয়ে আছে, আমি বলতে পারবো না। তবে তাদের কাছ থেকে আপনি আপনি যেহেতু দিব্যচক্ষুধারী একজন মানুষ, বিশেষ করে আমি বলবো যে জ্যোতিষশাস্ত্রে আপনি যে মূল্যায়ন করেছেন, তাতে আমরা মহর্ষি পদ ও দেখেছি। তো আসলে মহর্ষি যদি কোনো টাইটেল দেওয়া যায়, তাহলে সেটি কিন্তু ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার সর্বপ্রথম প্রাপ্তির দাবিদার থাকেন। তো সেটি যদি কোনোদিন সুযোগ হয়, তাহলে সেটির আহ গর্বিত অংশীদার আমি হতে চাই।
তো যাই হোক, আপনারা অসংখ্য গর্বে ধন্যবাদ থাকেন। এবং আপনার কৃতজ্ঞতা। আপনার আপনার এই পোস্টের জবাবটা কিন্তু ইতিপূর্বে আমি দিয়ে দিছি। কি দিয়েছি জানেন? ওকে, যে প্রত্যেকের কাছ থেকে এই যে জিনিসগুলি পেয়েছি, এগুলি তো আমাদের পাওনা। এইগুলি আমাদের পাওনা। কারণ হলো বিপ্লব, সুকান্ত, সুদীপ্ত, এই যে প্রদীপ্ত পাবন, এরা যারা বলতেছে, আপনার কিন্তু যারা পরীক্ষা দিচ্ছেন, আপনাদের প্রত্যেকের নাম কিন্তু আমি মুখস্থ বলতে পারি। কারণ হলো কেসিপাল স্যার আপনাদের পড়াইছে, আমি কিন্তু একটা ক্লাসে যোগদান করি নাই, কিন্তু আপনারা সে যে ক্লাসগুলি করাইছে আমার কিন্তু মনের মধ্যে আছে। আচ্ছা, তো আর সে ডিপ্লোমার প্রাথমিক মধ্যে ব্যাচ আর থেকে আর কেউ কোনো বলবেন? প্রাথমিক ব্যাচ থেকে খুব সংক্ষেপে আর কেউ বলবেন? প্রাথমিক ব্যাচ কেউ বলবেন? স্যার ফার্স্ট, এবার চলে যান উচ্চতর আচ্ছা, ব্যাচে স্যার। হায়ার ডিপ্লোমায় স্বপন কুমার চক্রবর্তী বলেন। সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে এনার্জেটিক। জি, বিএনএস এর প্রেসিডেন্ট ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার, আপনাকে আদাব জানাচ্ছি, এবং ভারপ্রাপ্ত মহাসচিব ডক্টর অধ্যক্ষ কেসিপাল, আশিস ডক্টর না, আসিফা, ডক্টর আসি কেসিপাল না, যেহেতু বিএনএস এর কথা আসছে স্যার, সেহেতু বিএনএস এর ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ আশিস আচার্য কথা বলছেন। হ্যাঁ, আশিস আচার্য এবং অ্যাডভোকেট বরাঙ্গল লাল মন্ডল শিক্ষক, আর আপনার বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির কর্ণধার ডক্টর কেসি পাল স্যার এবং জয়ন্ত স্যার এবং নীরজ স্যার, সবাইকে আপনার প্রণাম জানাচ্ছি। আমি শুরুতে যে কথাটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ বিএনএস এর প্রেসিডেন্ট আমাকে খুব ভালো করে চিনেন, এবং আমি এও বিএনএস এর প্রেসিডেন্টকে খুব ভালো করে চিনি। তো এটা আমি বলতেছি দর্শকদের উদ্দেশ্যে, যারা স্টুডেন্ট আছেন তাদের উদ্দেশ্যে এই কথাটাই বলতে চাচ্ছে, আমার যদি দুটি হৃৎপিণ্ড থাকে, একটা হচ্ছে যে বিএনএস এর হৃৎপিণ্ড, আরেকটা হচ্ছে যে বাংলাদেশ রেডিয়েন্স এর হৃৎপিণ্ড। যেহেতু আপনার নুরুল ইসলাম বখতিয়ার সাহেব চট্টগ্রাম আসলে আমি ওনাকে রিসিভ করি, হোটেলে আপনার নিয়ে যাই, এবং হ্যাঁ, উনাকে আবার উনার গন্তব্যস্থানে পৌঁছাই দেয়। তো এটা বলার পেছনে একটা মূল কারণ আছে। কারণটা হচ্ছে যে এই, আমার দুটা হৃৎপিণ্ড থাকার পরও আমি কেন আপনার 11 নম্বর হলাম, আমি কেন 1 নম্বর হলাম না? এটা হচ্ছে যে যে এটা এত আনন্দিত আমি, যে এটা এত দক্ষতার সহিত, এত সূক্ষ্মতার সহিত, এবং আপনার এত স্বচ্ছতার সহিত এই আপনার রেজাল্টটা ঘোষণা করা হয়েছে, যার প্রেক্ষাপটে আমি খুবই আনন্দিত ব্যক্তিগতভাবে। এখানে আমি প্রেসিডেন্ট স্যারকে থেকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি নাই, এবং ডক্টর কেসিপাল স্যারকেও আপনার কোনো প্রশ্ন জিজ্ঞেস করি নাই, এবং ওনাদের কাছ থেকে কোনো প্রশ্নের ব্যাপারে কোন রকম কোনো কথা বলি নাই। আমি একদম স্পষ্ট ভাষায় সেটা সবার অবগতির জন্য স্টুডেন্টের উদ্দেশ্যে বলছি। আর প্রেসিডেন্ট স্যার যেটা বলছেন যে করোনার সময় অনলাইনের মাধ্যমে এটা চালু হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু তার ভিতরে একটা গোপন রহস্য আছে। সেই সময় আপনার ডক্টর কেসি পাল আপনার এই দুঃসময়ে, আমি যেহেতু চট্টগ্রাম বিভাগীয় কমিটির বিএনএস এর সহসভাপতি ছিলাম, এবং বিএনএস এর আপনার প্রেসিডেন্ট চিটাং ডিভিশনের সভাপতি এয়ার আচার্য ছিল, ডক্টর কেসি পাল আমাকে 20 জনের অনুদান, আপনার আমি টাকার কথাটা উল্লেখ করতেছি না, 20 জনের অনুদান আমি দিয়েছি বলে আমার মাধ্যমে আপনার চট্টগ্রামে যারা করোনায় আক্রান্ত হয়েছেন করোনাকালীন সময়ে তাদেরকে আপনার দান করেছেন, যেটা আমি দিয়েছি বলে বলেছেন, এবং আমিও সেইভাবে ওনার আদেশ পালন করেছি, সেটা দিয়েছি। এবং সেটা দিয়েছি কিভাবে? সভাপতি এয়ার আচার্যের মাধ্যমে। এই একটা গোপন জিনিস বলেছিলাম, বলে দিলাম আপনাদেরকে। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে স্যার যেটা বলছেন কিছুক্ষণ আগে, যে ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, তিনি হয়তো জানেন কিনা যে কেসিপালের শিক্ষা কিরকম। তার উদাহরণ হিসাবে আমি ক্লিয়ার বলতে চাই যে, যার উদাহরণ হচ্ছে 15 বছর ধরে জ্যোতিষ করে কেসিপালের শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বেচে যদি ভর্তি হন, তাহলে আপনি বুঝতে পারেন যে কেসিপালের শিক্ষা কিরকম। এই জিনিসটা আপনার আপনাকে জানাচ্ছি, আপনার অবগতির জন্য এইটা ক্লিয়ার করে দিচ্ছি।
তারপরে আপনার যেটা বলতেছি যে এখানে ডক্টর নুরুল ইসলাম আখতার স্যার যেটা বলছেন যে আপনার উনি ডক্টর কেসিপাল নমঃশূদ্র, ঠিক আছে, আমি ব্রাহ্মণ, নমঃশূদ্র থেকে আপনার শিক্ষা নিয়ে আমি ব্রাহ্মণ যা বলেছি তার একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি। দুই বোন একসাথে আমার চেম্বারে আসছিল, আর প্রথম জন বলছে যে আমি কানাডা যাওয়ার জন্য আপনার রেডি আছি, আমার যাওয়া হবে কিনা। দ্বিতীয় জন বলছে যে আমি পরে যাব, আমার বোন আগে গেলে আমি পরে যাব। আমি কিন্তু যে কোনো ভাবেই হোক ওনাদের প্ল্যানেটটা দেখে বলে দিয়েছিলাম যে দ্বিতীয় জনেই আগে যাবে এবং 2 মাসের মধ্যে যাবে। আপনি 2 মাসের মধ্যে চেষ্টা করেন, 2 মাসের মধ্যে আপনি কানাডা যেতে পারবেন। যদি আপনি 2 মাসের মধ্যে যান তাহলে প্রসেসটা যেতে পারবেন, আর যদি 2 মাস পার হয়ে যায় তাহলে আপনি যেতে পারবেন না। ঠিকই আমার কথা লেগে দিয়েছিল যে এই নমঃশূদ্র থেকে শিক্ষা পেয়ে এই ব্রাহ্মণ মুখে যে কথাটা তালি দাও, তালি দাও, বলছিলাম, তালি দাও, তালি দাও, তালি দাও। নমঃশূদ্র থেকে শিক্ষা নিয়ে যে কথাটা বলছিলাম, উনি কানাডাতে বসে এখন আমাকে স্মরণ করে যে আপনি বলেছিলেন 2 মাসের মধ্যে আমাকে কানাডা চলে আসলে আমি আসতে পারবো, না হলে আসতে পারবো না। অথচ প্রথম জন যিনি যাওয়ার চেষ্টা করেছেন তিনি যেতে পারেন নাই, দ্বিতীয় জন কিন্তু আমার কথা মতো চলে গেছে। তো আমি এই সমস্ত এই রেজাল্টের ব্যাপারে খুবই আপনার মানে খুশি, কারণ আমি চাইলে তো প্রথম হতে পারতাম, প্রিন্সিপাল চাইলে প্রথম হতে পারতাম, বা বিএনএস এর প্রেসিডেন্ট চাইলে তো আমি প্রথম হতে পারতাম। আমি কেন 11 নম্বরে গেছি? তাহলে এর থেকে আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কত স্বচ্ছতার সহিত আপনার নাম্বার গুলো দেওয়া হয়েছে বা জিপি এগুলো দিয়ে হয়েছে। ডক্টর কেসিপালকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, সালাম, আদাব, নমস্কার। আমি আর দীর্ঘায়িত করতেছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ হচ্ছে আচ্ছা, দেখুন, স্বপন কুমার চক্রবর্তী মহোদয় কিন্তু একটি কথা বলেছেন যে যে কথাটি হচ্ছে সব থেকে প্রেসিডেন্ট স্যারের কাছের মানুষ, উনার সংগঠনের বিভাগীয় সহসভাপতি, উনাকে বাস থেকে উঠিয়ে নিয়ে গেছেন, বাসে উঠিয়ে দিয়ে গেছেন, নামিয়ে নিয়ে গেছেন। আবার হোটেল কোনো ঢুকেছো, রকম হোটেল সঙ্গে যে ঢুকেছো। রয়েছেন সেটি কিন্তু নয়। আবার আমার সব থেকে কাছের মানুষ কিন্তু উনি, অর্থাৎ কোন রকম যদি সুযোগ থাকতো তাহলে প্রথম স্থান কিন্তু উনারই পাওয়ার কথা। এটি আগে ভাববেন। আপনার যে বলেন যে মার্ক কিভাবে দেয়, কি করে, স্বচ্ছতা আসলে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার কি বীজ বপন করেছে, আর এই আপনাদের বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিও কি বীজ বপন করেছে আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে। এখনো যে বুঝতে পারেননি, এই ব্যর্থতা হচ্ছে আমার, আপনাদের নয়। ধন্যবাদ। আচ্ছা, দেখেন, বিষয়টা হচ্ছে কি, এই কথাগুলি পোস্ট করার দরকার নাই। দেখেন, এই যে আবুল হোসেন চাপ, আমি আমার বাসার কাছে মানুষ, ঠিক আছে। তারপর দেখেন, এই যে আমাগো অনেকেই আছে, এই যে আমাগো সুমন দেব কিন্তু আমার অনেক পুরানো লোক, আমাদের অনেক জুনিয়র। ও কিন্তু ঢাকায় বাড়ি গাড়ি, ও কিন্তু জমিদার মানুষ। ও কিন্তু জ্যোতিষ শিখছে 19 বছর আগে, ডিপ্লোমা থেকে 19 বছর আগে শিখে তারপর আবার এখানে আমার কাছে ফোন দিল। আমি বললাম যে তুমি কেসিবেলের ওখানে ভর্তি হও। কয় আপনি থাকবেন না? বলে আমি আছি, কেসিবেল যেখানে থাক, কয় আমি আছি। সুমন দেব কিন্তু ওখানে আছে, কিন্তু সুমন দেবরে আমি প্রশ্ন করে ধরছি যে তোমার তো আমি আরো ভালো কিছু আশা করছিলাম। তাহলে এই যে স্বপন দেবের মানে স্বপন চক্রবর্তীর কথা বললেন, এরকম চক্রবর্তী, অনেকেই আছে। স্বপন কুমার চক্রবর্তীর কথা বললেন, এই যে আমাকে নিয়ে যাওয়া, খাওয়ানো, হোটেলে দিয়া, আবার কখন নামবো আসবো, আবার কখন আসবো, এই পর্যন্ত তার ঘর সংসার সব আমার কাছে। তাইলে যে লোকের সাথে আমার এত দহরম মহরম, সে লোক ফার্স্ট হবে না, সে আমার কাছে তো লাস্ট হয়েছে। তার মানে হ্যাঁ, আমি আমার বিচার আমি সঠিক করছি, উনি সেইটা প্রমাণ করলো যে না, প্রেসিডেন্ট স্যারের যে বিচার, এ বিচারে বিচার কোনো গালত নাই। কারণ তার মানে আমি যে কষ্ট করছি, সে কষ্টটা আপনি একটা সার্টিফিকেট দিলেন যে আমি যে বিচার করছি, আমার বিচারটা সঠিক। ধন্যবাদ। আর কেউ বলবেন? আবুল হোসেন সাহেব বলবেন?
জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি আহ, এখানে মাননীয় দুই প্রতিষ্ঠানের প্রধান, একজন হলো বিএনএস এর আহ, সভাপতি, আরেকজন হলো বিআরএস এর মহাসচিব। তো এখানে আমি দুইটা জিনিস বলতে চাচ্ছি। আমি দুইজন মানুষকে ভয় পাইতাম, একটা হলো উকিল আর একটা হলো পুলিশ। আমার এই যে বন্ধু সাধন, ওরাও দেখতে ভয় পাই। আর মুসলিম বক্তিয়ার স্যারকে দেখে তো আমি অবাক হয়েছি যে 3 দিন মানুষ, ওনার চেহারার ভিতরে ভয়ের কিছুই নেই। উনি যে এত সহজভাবে মানুষের সাথে মিশে, সেটা বোধহয় আজকে না দেখলে বুঝতাম না। আর একটা জিনিস বলতে ইচ্ছা করে আমাকে, যে একটা গাছ যখন মাটির থেকে ফুঁড়ে ওঠে তার কিন্তু 2টা পাতা থাকে। তো এই জ্যোতির্জগতের এই প্রতিষ্ঠানের সাথে এসে মনে হচ্ছে একটা পাতা নুর ইসলাম বখতিয়ার আর একটা পাতা ডক্টর কেসি পাল। এই 2টা পাতার জয় জয়কারেই আজকে এই নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থাপনা চলতেছে। আমি আমার শ্রদ্ধেয় গুরুজন, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং সহপাঠীবৃন্দ, সকল জ্যোতিষ প্রেমীদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই। আমার প্রেক্ষাপটটা শুধু রেজাল্ট ভিত্তিক না, আমি এখানে দুই মহাসচিবের কাছে বা দুই প্রেসিডেন্টের কাছে অন্য জিনিস চাইবো, যে জিনিসটার সম্ভাবনা এখানে আছে। যেমন রেজাল্টের ব্যাপারে আমি বলবো যে 100% সত্য রেজাল্ট হয়েছে, 100% বক্তিয়ার স্যার যে এত সময় নিয়ে রেজাল্টগুলো দেখছেন এবং যাদেরকে মোটামুটি, যারা রেগুলার, যারা ভালো পড়াশোনা করছে, তাদেরকেই আপনি, যারা ভালো লিখতে পারছে তাদেরকে দিয়েছেন। এই রেজাল্টের স্বচ্ছতা নিয়ে কোনো সন্দেহ নাই, না আমাদের ব্যাস, না প্রাথমিক ব্যাস। কিন্তু এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ডক্টর কেসি পল মহোদয় প্রফেশনাল অ্যাস্ট্রোলজি, সনাতন অ্যাস্ট্রোলজি, আধুনিক প্রযুক্তি, এআই, এই জিনিসগুলোর সংমিশ্রণ কিন্তু উনি নিয়ে আসতেছে। এই নিয়ে আসায় আপনাদের দুইজনের সহযোগিতা দরকার। বিপ্লব মণ্ডল বলেছে যে আমরা গবেষণা করব, সেই গবেষণা করার জন্য তো আমাদের নতুন উপাদেয় দরকার। আগের আমলে জানতাম যে সনাতন অ্যাস্ট্রোলজি কি শিখাইতো, রাশি, নক্ষত্র, গ্রহ, ভাব, দশা, গোচর, যোগ, বিভাগীয় কুণ্ডলী, কর্মফল, বিচার পদ্ধতি শেষ। এরপরে আর কোনো খবর নাই। কিন্তু পরবর্তীতে এখানে এসে নারী জ্যোতিষ, বাস্তু জ্যোতিষ, কৃষ্ণমূর্তি, যেমন স্যারে কিন্তু প্রতি বছরই সিলেবাস আপডেট করতেছে। এই যে আপডেট করতেছে, আপডেট করার জন্য হচ্ছে কি আধুনিকায়ন হচ্ছে। এই আধুনিকায়নটা কিন্তু আমি বখতিয়ার স্যারকে বলবো, যেমন আপনার প্রতিষ্ঠান থেকে আমি আজকেই জানতে পারলাম যে জ্যোতিষ প্র্যাকটিস করার জন্য লাইসেন্স নেওয়া বা ট্রেড লাইসেন্স নেওয়া এটা ইজি। এবং এটা আমি ভাবতেছিলাম যে আমি যদি একটা চেম্বার করি, কেউ যদি এসে ধরে তাহলে কি বলবো, সেই সমাধানটা আপনি দিয়েছেন। ঠিক আপনি একজন কর্ণধার। আমি বলবো যে এই যে জ্যোতিষ ব্যবস্থাপনাটাকে আধুনিকায়ন করা, নতুন ভাবে জিনিসগুলোকে শেখা। যেমন আমরা জানতামই না যে সফটওয়্যার কি, আমি তো জ্যোতিষে কোনোদিন পড়িনি, আমি জানবো কিভাবে? এখানে কম্পিউটার বেসড জন্মকুণ্ডলী তৈরি করে, গ্রহের লগ্নিচুড নির্ণয় করে, ডিভিশনাল চার্ট দেখে, 62টি দশা দেখে, প্ল্যানেটারি পিরিয়ড অ্যানালাইসিস করে, এআই এর বিভিন্ন ডেভেলপমেন্ট সারা বিশ্বেই এখন ছড়াই আছে। আমাদের বিআরএস যে একটা ওয়েবসাইট ওপেন করেছে, এখানে কিন্তু এই ব্যবস্থাপনাগুলার সংমিশ্রণ হচ্ছে, যেটা আমরা বিশালতায় যাচ্ছি, এটা আপনারা সবাই জানেন। এখানে একটা সুন্দর সুযোগ আমাদের সবার নিজ নিজ অবস্থান করে নেওয়ার জন্য, এবং এই তো করতে পারি, আরো বড় করতে পারি। আমি দুই প্রতিষ্ঠানের প্রধানকে এই সহযোগিতার হাত বাড়াই দেওয়ার জন্য থেকে নতুন মুখ দেখাতে পারি। যেমন কেসিবল স্যার বলেছেন যে ইন্ডিয়ান এক ভদ্রলোক বলেছেন যে আপনার এই ছাত্ররা তো লাইফ মেম্বার হচ্ছে, তারা কি প্রেডিকশন করতে পারবে? এই সমালোচনাটাই হলো আমাদের জয়। আমাদের যদি কেউ সমালোচনাই না করে তাহলে ওরা আমাদের সম্পর্কে জানে না। তবে এইটা শুনেই আমাদের
সবাই আমার সব সহপাঠীদের বলবো আমরা প্রশ্নের জবাব দিতে পারি। আমাদের যেমন জ্যোতিষের কিছু ট্রেডিশনাল নলেজ, কিছু অ্যাস্ট্রোনমি, ম্যাথামেটিক্স, স্ট্যাটিক্স, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ইথিক্স, এই জিনিসগুলোরও যদি আমরা সংমিশ্রণ নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আহ উন্নত জ্যোতিষ, যেমন এটা আমাদের বক্তিয়ার স্যার বলেছেন যে উন্নত জ্যোতিষ পেশা আনবেন কিভাবে? বই পাওয়া যায় না, একমাত্র প্রিন্সিপাল স্যারই রিচ ম্যাটেরিয়াল দিয়ে আমাদেরকে ক্লাসগুলো নিচ্ছে। এখন বাকি যে বইপত্রগুলো আছে সবই ইংরেজিতে। তো আমাদেরকে যদি ওই লেভেলে পৌঁছাইতে না পারি তাহলে কিন্তু আমরা ইন্টারন্যাশনালি এই ফাইটিং গুলো করতে পারবো না। সেই উপলক্ষে যেমন সনাতন অ্যাস্ট্রোলজি বা সনাতন কোচিং সেন্টার আমাদের শিকড়, আর বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি এটা আমাদের কর্মক্ষেত্র বা আমাদের শিক্ষাক্ষেত্র। ঠিক বিএনএসও আমাদের হলো শিক্ষাক্ষেত্র বা কর্মক্ষেত্রের একটা সহায়ক শক্তি। আজকে যে সার্টিফিকেশনটা আমরা পেয়েছি, এই সার্টিফিকেশনটা দরকার ছিল, কারণ সমাজে একটা পরিচিতি দরকার, একটা রিকগনিশন দরকার। আমি যে গুড। কোয়াক ডাক্তার না একটা মুক্তার, এইটার যদি কোনো নেম প্লেট আমাকে কোনো অর্গানাইজেশন না দেয় তাহলে সমাজে আমাকে কেউ চিনবে না। তো এই জিনিসটা আমি একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে পেয়েছি, এই জন্য আমি বিএনএস এর কাছে সত্যি সত্যি কৃতজ্ঞ। আজকে আমার মনে হয় যে আমি মোহাম্মদপুরে একটা চেম্বার নিতে পারি, কারণ চেম্বার নিতে পারলে আমি যদি সপ্তাহে একদিনও বসি, আমি যদি 2টা পেশেন্টও দেখি, তাহলে আমার এই চর্চাটা হবে। তো এখানে আমি শাস্ত্রকে সম্মান করব, গুরুকে শ্রদ্ধা করব, প্রযুক্তিকে গ্রহণ করব, তথ্য যাচাই করব এবং জ্যোতিষবিদ্যাকে মানুষের কল্যাণে ব্যবহার করব। এই প্রত্যয় নিয়ে জয় হোক আমাদের জ্ঞানের, জয় হোক আমাদের গবেষণার, জয় হোক গুরু শিষ্য পরম্পরার, এই আশায় আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আবুল হোসেন সাহেব। এখন আমি চাচ্ছি যে প্রথম হয়েছেন হিমাংশু কুমার মিত্র, আছেন নাকি? হিমাংশু কুমার মিত্র হিমাংশু নাই? বাবু কথা আছে? বলেন। আছে 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 স্যার। আছি স্যার। হ্যাঁ, কথা বলেন। আপনি এই হায়ার নমস্কার স্যার। ডিপ্লোমায় প্রথম হয়েছেন, আপনাকে অভিনন্দন। নমস্কার, অভিনন্দন স্যার। সবাইকে প্রণাম। আপনি যে সবাইকে প্রণাম স্যার। আপনি যে এই যে প্রথম হইলেন, আপনার অভিব্যক্তি বর্ণনা করেন এবং এই সংগঠনের জন্য, এই ইনস্টিটিউটের জন্য আপনার কি করণীয়, আপনার কাছ থেকে আমরা পরামর্শ চাচ্ছি। আজকের এই মহতী অনুষ্ঠানে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ সোসাইটির প্রেসিডেন্ট বখতিয়ার স্যার, আশিস লাল স্যার, গৌরাঙ্গলাল স্যার, বাংলাদেশ রেডিয়ান্স সোসাইটির সভাপতি স্বপন কুমার চক্রবর্তী, মহাসচিব কেসি পাল স্যার এবং জয়ন্ত কুমার স্যার, নীরজ স্যার, টিটু স্যার এবং আমার সহকর্মী এবং প্রাথমিকের শিক্ষার্থী সকলকে আমার প্রণাম, ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। আসলে আজ আমাদের পরীক্ষার ফলাফল প্রকাশের এটা দিন ছিল। ফলাফল হাতে পেয়ে সত্যি আনন্দিত ও অভিভূত। যেদিন আমি আবারও স্মরণ করতে চাই, যেদিন আমার প্রাথমিক সেই কেসিপাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেদিনকের যে অনুভূতি আমি জানি না, যে আমি কল্পনাই করতে পারছিলাম না যে আমি অ্যাওয়ার্ডটা পাবো, কিন্তু আমি পেয়ে গিয়েছিলাম। আজও পরীক্ষা ভালো দিয়েছিলাম, এটা নিঃসন্দেহে, কিন্তু আমি ফার্স্ট হব আমি কখনোই চিন্তা করতে পারি না। এটা হয়তো আমার মা বাবা এবং আমার গুরুজিরই আশীর্বাদ, তাই আজ আমি এই সম্মান পেলাম। এটা আমি গুরুজির চরণে অর্পণ করলাম, কারণ তারই আশীর্বাদ ধন্য হয়ে মনে হয় আমার আজ এই ফলাফল পেয়েছি। সত্যি কথা বলতে কি, যে এই ফলাফল আমার পরিশ্রমের একটি প্রতিফলন। তবে আমি মনে করি একটি ফলাফলই একজন শিক্ষার্থীর সম্পূর্ণ যোগ্যতা নির্ধারণ করে না। ভালো ফলাফল যেমন আমাদের আনন্দ দেয়, তেমনি কোনো বিষয়ে কম নম্বর পেলে সেটি আমাদের আরো ভালো করার সুযোগ এনে দেয়। আমি আমার এই ফলাফলের জন্য আমার মা বাবা এবং আমার
শ্রদ্ধেয় যে শিক্ষক মণ্ডলী, আমার গুরুজি এবং আমার সহকর্মী সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের উৎসাহ, তাদের ভালোবাসা এবং দিক নির্দেশনা ছাড়া এই সাফল্য আমি কখনোই অর্জন করতে পারতাম। তো প্রাথমিকের যখন দেখলাম, আমি ওই প্রশ্নগুলো আমি সলভ করার চেষ্টা করেছি, আমি আর সুভাষবাবু মিলে দুইজন। আমি প্রাথমিকের একদিন সুদীপ্ত ওর সাথে আমি এই করছি যে তোমাদের এই প্রশ্নগুলো হলো দেখি, আমি একটু দেখি প্রত্যেকটা প্রশ্ন আলোকেই সমাধান করার চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী একটু লেখাপড়া করেছি। যাই হোক, তার ফল যে এত সুমধুর হবে আমি সত্যি অভিভূত, এবং কিভাবে এর আমি মনের কথাগুলো ব্যক্ত করব তার ভাষা আমার খুঁজে পাচ্ছি না। যারা ভালো ফলাফল করেছেন তাদেরকে আমি সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই, আর যারা প্রত্যাশা মতো ফলাফল করতে পারিনি তাদের বলবো হতাশা হওয়ার কোনো কারণ নেই। আজকের ফলাফল আগামী দিনের সাফল্যের শেষ কথা নয়। আমার একটি প্রশ্ন আছে, ধন্যবাদ। সেটি হচ্ছে মাগুরা জেলায় ফার্স্ট আর থার্ড কিভাবে গেল সেটি একটু ব্যাখ্যা করতে হবে। ফার্স্ট এবং কোনটা থার্ড কোনটা স্যার? স্যার একই জেলায় চলে গেল, স্যার কোন কিভাবে গেল? স্যার ফার্স্ট এবং থার্ড কোনটা স্যার? থার্ড হচ্ছে ফার্স্ট প্রসেনজিৎ পোদ্দার। পোদ্দার, ওনার বাড়িও মাগুরা। হ্যাঁ, হিমাংশু মিত্র ফার্স্ট হয়েছেন, ওনার বাড়িও মাগুরা। এই জেলার প্রতি আমাদের সুভাষের বাড়ি মাগুরা বানাই দেন, হ্যাঁ, তাহলে সুভাষের বাড়িও মাগুরা বানাই দেন। এটির আমার ব্যাখ্যা স্যার চাই। স্যার আমি জানি না, প্রসেনজিৎ বাবুর সাথে আমার তেমন একটা অনেকটাই যোগাযোগ আমি বিচ্ছিন্ন, কিন্তু আমি নো 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 আমি অনেকটাই মানে স্যারের দাদার এই জন্য সাথে আমার তেমন একটা যোগাযোগ নেই এবং তার ব্যস্ততা অনেক ব্যস্ততা, এই জন্য উনি এইটা 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 তোমার কাছে আশা করি না। বিষয়টা হচ্ছে তোমার ক্লাসে যারা আছে তোমার বলতে হবে যে সবার সাথে আমার ভালো সম্পর্ক, হ্যাঁ তাহলে স্যার তুমি স্যার ফার্স্ট হয়েছো আমি কেমন? ওনার সাথে তো করি। তারপরে স্যার এই না বিষয়ে না আমি সুভাষবাবুকে আমি নেগেটিভ বলবো। শোনো, তোমরা প্র্যাকটিস করবা বড় জ্যোতিষ হবা। বিষয়টা হলো সব সময় তোমরা পজিটিভ থাকার চেষ্টা করো, তোমরা নেগেটিভ দোষগুণ না যুক্ত স্যার, কথা প্রচার করবা, ঠিক আছে? আমি কারণ হলো যে প্রসেনজিৎ বাবুর কাছে আমরা নেগেটিভ প্র্যাকটিস নেই। করি ওই না না, হ্যাঁ এই যে কথাটা বলছো যে হ্যাঁ সে আমার ফ্রেন্ড, সে আমার কলিগ বা না আমাদের স্যার, একই জেলায়, আমি গুরুজি আমার কাছে ভালো জানে এবং সবাই জানে আমরা দুজন একই সাথে ভাত খেয়েছি, সবকিছু করেছি, কিন্তু ওনার ব্যস্ততার কারণে এবার তো আমাদের সাথে নেই, এই প্রতিষ্ঠানে উনি ভর্তি হন নাই। তাহলে স্যার যোগাযোগ কিভাবে থাকবো? উনি তো আমাদের এই আমরা আমরা আবার আচ্ছা সবাই। আচ্ছা 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 ঠিক আছে, শোনো, যখন আমি তাকে চিনি না, আমি জানি না, কিন্তু আমার ক্লাস ফ্রেন্ড, এ কথা হ্যাঁ, বলবো না যে আমার ক্লাস না ফ্রেন্ড, না তার না, সাথে আমার ভালো ভালো সম্পর্ক। ওকে, অবশ্যই স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, সুভাষ চন্দ্র রায় আছে নাকি? সুভাষ চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়। সুভাষ উনি চন্দ্র গ্রামের রায়কে বাড়িতে তো আছেন, ওনার মার দেখি নাই ওখানে স্যার। মাকে দেখতে গেছিলেন, না আসেননি না, কিন্তু। উনি যখন ভাইবা পরীক্ষা দেবে তখন ওনার এই থাকে, ওনাকে সবার আগে পরীক্ষা নিতে হইলো, ঠিক আছে? ওনার তারপর আজকে ওনার রেজাল্ট দেবে, উনি আছে। আমার মা অসুস্থ তো থাকবেই, মার অসুস্থ মাকে রেখে তো আমি অনলাইনে যোগদান করবো, এতে তো আমার আসতে হবে না, মাকে রেখে মা তো থাকবেই, মা স্যার ওনার পাশে ওখানে নেটওয়ার্কের সমস্যা, সুভাষদা যেখানে গ্রামের বাড়িতে গেছে ওখানে নেটওয়ার্কের তাইলে সমস্যা। নেক্সট প্রসেনজিৎ পোদ্দার, প্রসেনজিৎ পোদ্দার থার্ড, তৃতীয় স্থান অধিকারী। প্রসেনজিৎ পোদ্দার কি বাড়ি মাগুরা? হ্যাঁ, মাগুরা। কই প্রসেনজিৎ পোদ্দার কই বাড়ি করেন? প্রসেনজিৎ চক্রবর্তী কোথায়? চক্রবর্তী চক্রবর্তী, না, এখানে প্রসেনজিৎ পোদ্দার হচ্ছে তৃতীয়। আচ্ছা চক্রবর্তীর বাড়ি কোথায়? চক্রবর্তীর বাড়ি হচ্ছে খুলনা। যাই হোক, এক জায়গায় মাগুরা নাই। আচ্ছা ঠিক আছে, পোদ্দার বলেন, প্রসেনজিৎ পোদ্দার আছেন? নেই স্যার। আচ্ছা প্রসেনজিৎ পোদ্দার নাই স্যার। আচ্ছা, বাবুল কুমার দেবনাথ? বাবুল কুমার দেবনাথ তো আছেন, হ্যাঁ আছেন। স্যার আমি আছি, কিন্তু আমি কিছু বলার মতন মানে ওই
সিচুয়েশন নাই, পরিবেশ নাই। না আমি থাকলে তুমি বাজারে বেচা আছি। কেনা করো, বেচা কেনা করো, তুমি তো সাবান বিস্কুট তো- দাও ওদিকে আমাকে। হ্যাঁ, আচ্ছা ধন্যবাদ। আশীর্বাদ করবেন সকলের আচ্ছা কাছে, আশীর্বাদ কামনা করছি। আচ্ছা, হ্যাঁ। সুরভি বিশ্বাস, নমস্কার স্যার, দ্বিতীয় স্যার আমি স্থান আছি অধিকারী। স্যার। তাইলে এখন তাইলে সেকেন্ড হলো সুরভি বিশ্বাস, আর নাই কিন্তু এদিক থেকে নাই। সুরভি বিশ্বাস বলেন, রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস। নমস্কার স্যার, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। রেজাল্ট দেখে ভালো লাগছে স্যার, পরীক্ষা খুব সুন্দর হয়েছে। তবে আমার প্রত্যাশা আরেকটু বেশি ছিল স্যার। স্যার আমার মনে হচ্ছে আমার নিজেরই কিছু দুর্বলতা ছিল, যার কারণে, কিন্তু না পরীক্ষা না, খুব ভালো হয়েছে। তোর দুর্বলতা নাই, বিষয়টা হচ্ছে কি জানো, যার বিচার হবে। না, যারা ভালো করেছে স্যার তারা নিঃসন্দেহে অনেক পরিশ্রম করেছে, অনেক চেষ্টা করেছে, যার কারণে তারা আজকে একটা খুব ভালো শোনো, সুন্দর আমি একটা কথা বলি, দেখো, তারপর হইলো ওই যে ডিপ্লোমার বা সুরভি, আমি না, এরকম সুরভি কিছু, বিশ্বাস হচ্ছে 257, মানে সুরভি বিশ্বাস দ্বিতীয় না, সুভাষ চন্দ্র রায় হচ্ছে হ্যাঁ, আর দ্বিতীয়। দ্বিতীয়। আচ্ছা বাইরে আচ্ছা, আমি সরি যেটা সরি, বলতেছি আই এম দেখেন, সরি। হ্যাঁ, সুরভি বিশ্বাস, ঠিক আছে, এরকম কিছু লোকের খাতা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হলো প্রশ্নে যা চেয়েছে তারা সেইটুকুর জবাব দিছে, এর বেশি দেয় নাই। ঠিক আছে, সুরভি বিশ্বাসের কিন্তু পয়েন্ট কত, 3.62, আর ওদিকে কিন্তু বেশি, অল্প পার্থক্য। তার মানে প্রত্যেকেই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছেন, এবং এই শুধু 2 পয়েন্টের কাছাকাছি থেকে। না, সেটা স্যার আমার আমার মানে আমার নিজের জন্য হয়েছে। কিন্তু যারা ভালো করেছে তাদের সবাইকে অভিনন্দন। আর আমাদের আরে বাবা, তুমি তো 5 পেয়েছো, তুমি তো সিজিপি 4 পেয়েছো, সবাই তো সমান। জি স্যার। আহ, জি স্যার। তো মানে কি পারে তবে নাই তো। তবে স্যার আপনাদের যে আন্তরিক চেষ্টা আমাদেরকে আজকে এই জ্যোতিষ সম্রাট মানে উপাধি পাওয়ার জন্য, আপনাদের আপনি, আমাদের পরম শ্রদ্ধেয় কেসিপাল স্যার এবং অন্যান্য যারা আছেন, তাদের যে আন্তরিক চেষ্টা, এটা স্যার অনেক কিছু। এই যে আমাদের একটা সৌভাগ্য হয়েছে আপনাদের মতো মানুষের সান্নিধ্যে থাকার স্যার, এইটাই আমার কাছে মনে হচ্ছে যে মানে জীবনের সবচেয়ে বড় পাওয়া স্যার। আহ এবং আমার পাওয়ার কি বিষয় আছে আমি সেটা বলি। বিষয়টা হচ্ছে কি, তোমাদের মতো কিছু আমরা শিক্ষার্থী পেয়েছি, যাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি। আমি সত্যিকারে তোমাদের এইগুলি পরীক্ষা নিয়ে আমার কিন্তু কেসিপাল আমাকে অনেক কিছু শিখেই ফেলাইছে। ঠিক আছে, এই জন্য আমি মানে কেসিপালের প্রতি কৃতজ্ঞতা, এবং তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের প্রতি কৃতজ্ঞতা, কারণ তোমরা এত সুন্দর পরীক্ষা দিচ্ছ। আমি তোমাদেরকে জাজ করতে আসলে আমাকে কয়েকবার চিন্তা করতেছে, আমি বারবার পেন্সিল কাটছি আর ই করছি, খাইছি। আচ্ছা, ধন্যবাদ ঠিক সুরভি, আছে, খুব নমস্কার স্যার। ভালো লাগছে। তিতু তিতু দাস, হ্যাঁ তিতু স্যার, দাস, নমস্কার স্যার। নমস্কার স্যার। আপনি কেমন আছেন তাই বলে? হ্যাঁ স্যার, ভালো আছি স্যার, নমস্কার স্যার। আচ্ছা, আপনি নমস্কার আর স্যার। কতদিন চাকরি করবেন? আমার চাকরি স্যার আরো 9.5 বছর। 9.5 বছর, আচ্ছা। যাই হোক, 9.5 বছর থাকলে আপনার তো অফ শুধু রবিবার, না, আমাদের তো স্যার এই 24 আওয়ার্স, 24 মানে আওয়ার্স, মানে হ্যাঁ আপনার ডিউটি প্রতিদিনই আছে, অর্থাৎ হ্যাঁ সেটা আমরা, সকালে হোক আর বিকেলে হোক। হ্যাঁ থাকবেই তা স্যার, আমাদের তো ডিফেন্স তো স্যার। আচ্ছা আচ্ছা, আচ্ছা স্যার, না বলেন স্যার। তাইলে আপনি, তাইলে ওরকম সময়ের মধ্যে কাছাকাছি, ডিউটির কাছাকাছি আপনি হুম। প্র্যাকটিস শুরু করেন। না স্যার, আমাদের বিষয় আইনগতভাবে বিষয় আছে আমাদের ভারতবর্ষে। এটা গভর্নমেন্ট ডিফেন্সে চাকরি করলে বা সরকারি কোনো প্রতিষ্ঠান নিলে আপনি দ্বিতীয় বিকল্প আর অপশন ট্রেড লাইসেন্স পাবেন না। এটা একটা আইনগত বিষয় আছে, সেটা আমি এটা মূলত আমার নেশা হিসাবেই রাখছি। আর যতদিন স্যার প্রিন্সিপাল স্যার দয়া করবে ততদিন আমি প্র্যাকটিস করে যাবো ওনার দয়াতে, আপনাদের আশীর্বাদে। তার চাকরি পরে গিয়া স্যার, পরে গিয়া। করা যাবে, আচ্ছা 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 আচ্ছা। না, ওখানে তো মানে খুব রেস্ট্রিকশন তো, যে আপনাকে যেতে হইলে দুনিয়ার তদন্ত টদন্ত করে দিচ্ছে, যেরকম আমাদের এখানে আমার যদি কোনো প্রতিষ্ঠান থাকে, তার সাথে কোনো ডিট থাকে, তার সাথে আমার ভাড়ার রসিদ থাকে, আমার ভোটার আইডি থাকে, এগুলি থাকলে, এগুলি দিলে আর ফিটা দিলে
একটা তদন্ত হয়, তদন্ত হইলে আমাকে লাইসেন্স দিয়ে দেয়। কিন্তু আপনাদের ওখানে অনেক কিছু। না, আমাদের এখানে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হইলে বিকল্প আপনার কোনো বিজনেসের লাইসেন্স না দেবে না না। না 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 ওখানে যখন আপনি সার্ভিসে ঢোকেন তখন আপনার কাছ থেকে একটা ওথ পেপার নিয়ে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এনি ট্রেড অর বিজনেস, আই হ্যাভ নো এনগেজ এনি ট্রেড অর বিজনেস, এই কথাটা লিখে নিয়েছে। যে কারণের জন্য আপনারা ওখান থেকে না বেরোলে পর্যন্ত পাবেন না। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা স্যার। এরপর প্রসেনজিৎ চক্রবর্তী স্যার, আছে আমি নাকি? আমি একটু একটু কথা বলবি স্যার, আপনি আচ্ছা, অনুমতি বল দিলে। বল বল। আমি স্যার প্রথমে আমি আজকে আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানাই এবং প্রণাম জানাই ডক্টর কেসিপাল স্যার এবং আমাদের আহ, ভারত বাংলাদেশ ন্যাশনাল স্টুডেন্টস প্রেসিডেন্ট শোভন সুপ্রিয় মহোদয়কে, নিউজ স্যারকে এবং জেকে দেব স্যারকে এবং অন্যান্য ডিপ্লোমা হায়ার ডিপ্লোমা যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আমি রেজাল্টের বিষয়ে কিছু বলার আগে এই আপনার কয়েকটা কথা স্যার আমার খুব ভালো লাগছে। এটা আমি আপনার সাথে একমত প্রকাশ করতেছি যে জ্যোতিষের বিষয়টা সবাই যদি আমরা যে প্রতিষ্ঠানে একটা থাকুক দুটা থাকুক, সবাই যদি আমরা একত্রিত থাকি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তো আপনি একটা ভালো বলছেন যে কেসিপাল স্যারকে সচিব পদ থেকে ছাড়া যাবে না। আমি এটা খুব খুশি হয়েছি। আমিও বলবো ছাড়া যাবে না, বিএনএসএ মধ্যে কেসিপাল স্যার সচিব পদে থাকবে। আপনার এই কথাটা আমি খুব সমর্থন করছি এবং আমি খুব খুশি হলাম ওনার পদত্যাগ গ্রহণ করবে না। দ্বিতীয়ত আপনি একটা বলেছেন যে যে অফলাইন আর অনলাইন চালু করে কি সুবিধা হলো স্যার। যদি স্যার অফলাইন চালু থাকতো, আমাদের মতো যারা আজকে বয়স্ক লোক একটা কর্ম মধ্যে যুক্ত, হ্যাঁ, আমাদের দ্বারা কিন্তু কলকাতা গিয়ে বা আগরতলা গিয়ে পশ্চিমবাংলা গিয়ে বাংলাদেশ গিয়ে কখনই কিন্তু আমাদের মতন বয়স্ক যারা একটা কর্মে যুক্ত অফলাইনে কিন্তু করা যেত না স্যার। এবারে 1 লক্ষ জায়গা 20 লক্ষ দিলে আমাদের তার সম্ভব হতো না, অথচ নেশা আছে করার। এই যে অনলাইন চালু করছে, এটা আমি আমাদের মতন লোকের জন্য খুব উপকৃত হয়েছে। তাহলে হ্যাঁ। এই যে কেসিপাল স্যার এই যে অনলাইন চালু করিয়া যে আপনারা বিপদে ফেলাইছে, এই জন্য কেসিপালের কি বিচার হবে? না, কেসিপাল স্যার আমাদেরকে আরো বরং, না এটা বলতে দেন স্যার একটু, বরং আমাদেরকে আরো মানে নতুন জীবন নতুন প্রাণ সঞ্চয় করার একটা একটা আশার আলো দেখিয়েছেন বা আচ্ছা, এই জ্যোতি জগৎ। আচ্ছা ঠিক আচ্ছা আছে, তাইলে সে যে আশার আলো দেখাইছে এজন্য সে কি পাওয়ার যোগ্য? আমি একটা কথা বলবো, আমি মাত্র আছি স্যার 5 বছর যাবত কেসিপালের সাথে। আপনি এত বছর যাবত থেকেও কিছু মন্তব্য করতে পারেন না। আর আমি না না, স্যার সামান্য, আমি এই স্যারের সম্বন্ধে আমি কিচ্ছু মন্তব্য করার মতন আমার কোনো মানে এই ভগবান আমার এই ছোট মাথা মধ্যে দিছে না। আমি স্যারের সম্বন্ধে মানে স্যারের কোন জগতের লোক, কত সুন্দর মনের, কত দয়ালশীল, এবং আমি সবচেয়ে গর্ববোধ করি একজন শিক্ষক হিসেবে উনার যে দেওয়ার যে একটা মন মানসিকতা। প্রবণতা প্রবণতা সুন্দর মানসিকতা, যে নেও নেও, কিন্তু আমরা তো নিতে পারি না। এটা গ্রেট, এই বিষয়টা মানে মহান শ্রদ্ধা। এবং অন্যান্য টিচার করেন তো আমাদের দিছে, আমরা যদি আসলে 30% ধরে রাখতাম, আমি এতদিন আমি চাকরি আর করতে হইতো না, এতে অনেক টাকা রুজি করতে পারতাম বা অনেক মানুষের উপকার করতে পারতাম। টাকা রুজি বড় কথা না, অনেক মানুষের সেবা করতে পারতাম। তো এই কেসিপাল স্যার সম্বন্ধে আমি এতদিন কিছুই বলতে পারি না। উনিকে ওনার সম্বন্ধে বলার আমার অভিজ্ঞতা নেই স্যার। তবে ওনার আশীর্বাদে আমি আরো ওনার 5-7 বছর প্র্যাকটিস করতে যাই। উনি যদি দয়া করেন অবশ্যই আমি আরো 8-10 বছর প্র্যাকটিস করে তারপরে আমি যদি জগতে যাব। আর স্যার আজকে রেজাল্টের ব্যাপারে স্যার আমার খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগছে। প্রথম যখন আমাদের ত্রিপুরা থেকে প্রথম পিছিয়ে দুর্বা চক্রবর্তী ভর্তি হয়েছিল, দুর্বা চক্রবর্তী কে আমি ফোন করে বলেছিলাম যে আপনার প্রথম স্থান নিতে হবে। এবার বলছে আপনার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব। তো খুব খুশি হইলাম দুর্বা চক্রবর্তী প্রথম স্থান নিছে। আমি আমার নিজের ত্রিপুরার লোক, আগরতলার লোক, আমি খুব খুশি হয়েছি। আর আমার সবচেয়ে বেশি খুশি হয়েছি স্যার আমাদের হায়ার বেসের, আমাদের 76 বছর বয়সী শ্রদ্ধেয় শোভন চক্রবর্তী মহোদয় আমাদের সাথে পরীক্ষা করছেন। এর চেয়ে বড় মহানন্দ আমার আর কিছু নাই, এর চেয়ে বড় মহানন্দ আর কিছু নাই। মানে খুব মহানন্দ পাইছি। সবচেয়ে আরো খুশি হয়েছি
আমাদের যে 1 নম্বর স্থান পেয়েছে সুভাষদা 1 নম্বর স্থান পাওয়ার জন্য প্রথম বছর পরীক্ষাই দেয়নি, দ্বিতীয় বছর অপেক্ষা করে উনার যে স্বপ্ন উনি সত্যি সত্যি পূরণ করে দেখিয়েছেন। খুব আমি প্রাউড যে সুভাষদার প্রতি, এবং প্রথম স্থান পেয়েছেন যে তার জন্য আমি খুব গর্ববোধ করছি সুভাষদা। আর স্যার আর বেশি কিছু বলার নাই, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবচেয়ে বেশি নীরজ স্যার প্রতি, জয়ন্ত স্যারের প্রতি। তারাও যথেষ্ট আমাদেরকে সাহায্য করছে। কেসিপাল স্যার তো আর বলেই লাভই নেই, কি বলবো কেসিপাল স্যার সম্বন্ধে। সবাইকে প্রণাম জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ। এরপরে আর কেউ বক্তব্য দেবেন? স্যার আমি বলবো। আচ্ছা, বলেন বলেন। কিশোরী মন্ডল। সর্বপ্রথম গুরুজির স্মৃতিচরণে শতকোটি প্রণাম জানাই। প্রণাম জানাচ্ছি বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় সভাপতি ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার স্যারকে। সেই সাথে বিএনএস এর সকল শিক্ষক মন্ডলীকে আমি প্রণাম জানাচ্ছি এবং বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার তথা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সহকারী শিক্ষকবৃন্দ, জে কে দেব মহোদয়, নীরজ কান্তি রায় মহোদয় এবং টিটু দাস মহোদয়কে। কারণ তারা একটি মুহূর্তে পাশাপাশি থেকে আমাদের দিয়েছেন, বিশেষভাবে তারা কৃতজ্ঞ। এবং আমি আজকে আসলে খুশি যে আমার সবচেয়ে কাছের দুইজন মানুষ কুমার মিত্র এবং সুভাষ রায়, তো আমরা বলি যে আমরা তিন ভাই, এবং আমি যে আমাদের মধ্যে এভাবে কথা হয়, তো তারা দুইজন অভিনন্দন জানাচ্ছি। এবং গুরুজি আমার যেভাবে রেখেছেন আমি প্র্যাকটিক্যাল লাইফে সেভাবে চেষ্টা করছি। আর বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো যে প্রতি, কারণ আমি রিসেন্টলি বাস্তু ভিজিটটা শুরু করেছি, তো উনি আমাকে বেশ টেকনিক শিখিয়েছেন যাতে করে বাস্তু কিভাবে ভিজিট করতে হয়, কিভাবে করতে হয়, এই বিষয়গুলো উনি আমাকে দেখিয়েছেন। এবং বিশেষভাবে আমাকে শিখিয়ে দিয়েছেন যে জ্যোতিষটা কিভাবে তার সাথে জ্যোতিষের চর্চা করা প্রতি আগ্রহটা তৈরি করে দিয়েছেন। জেকেদেব স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আশা করব যে আগামীতে নিজেভাবে একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সাথে থেকে নিজেকে তৈরি করে নেব। সতীর্থবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ প্রত্যেকে জায়গা থেকে চেষ্টা করেছেন নিজের মতো করে। হয়তোবা প্রথম দ্বিতীয় তৃতীয়তে আসতে পারেনি সবাই, আমিও পারিনি, কিন্তু চেষ্টা যে যার জায়গা থেকে করেছেন। প্র্যাকটিক্যাল লাইফে যার যার জায়গায় প্রতিষ্ঠিত। আর আগামী দিনগুলোতে আশা করি আরো ভালো কিছু করবেন প্রত্যেকে। সবার জন্য শুভকামনা। আর গুরুজির শ্রীচরণে আবারও প্রণাম জানাচ্ছি এবং তার আশীর্বাদ প্রার্থনা করে আমার কথা ইতি টানছি। প্রণাম করি। আমি একটা কথা বলতে চাই মাত্র। দেখুন, এত গুণীজন, এত মানে জ্যোতিষশাস্ত্রবিদ, অন্তর্চক্ষু কোথায় যে আপনার দুটি প্রতিষ্ঠানে পরীক্ষা দিলেন। একটি প্রতিষ্ঠান হচ্ছে ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমি, ওখানেও আমি যুক্ত আছি প্রায় 20 বছর যাবত, নাকি প্রেসিডেন্ট স্যার 20 বছর হবে না ওনাদের জন্মলগ্ন থেকেই। আর আমাদের মাননীয় না, প্রেসিডেন্ট স্যারের সাথে যুক্ত আছি 89 থেকে 89 থেকে 89 থেকে। তো আর আমি নেই, ধরেন আমি আছি 20 বছর। হ্যাঁ, 91। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। আর আপনার সঙ্গে আছি আজ 25 বছর প্লাস। কিন্তু আপনারা কখনো একটু যাচাই করার চেষ্টা করলেন না যে ওই প্রতিষ্ঠানের কর্মপদ্ধতি, কার্যপদ্ধতি আর আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার শিখিয়েছেন আমাকে, তারই প্রতিফলন দিলাম। কিন্তু খালি আমাকে বলছেন, কিন্তু প্রতিফলনটা উনি যে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করেছেন, কিভাবে সজ্জিত করেছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, তারই তো আজকের এই সজ্জিত অংশ।
দেখেন হ্যাঁ ওনারা স্যার, কেমন ঠিক স্যার। ভাবে সার্টিফিকেট দিয়েছে, কেমন ভাবে রেজাল্ট ঘোষণা করেছেন, আর এখানে কি পেলেন, কেমন পেলেন। 1 মিনিটের ভিতর সঙ্গে সঙ্গে আপনাদের দ্বার প্রান্তে সব নির্ভুল ভাবে পৌঁছে দেওয়া হয়েছে। মনে হয় না যে কোনোটাই ভুল আছে। তাহলে এই কারিগর বা এই মানে শিক্ষা আমাকে কে দিয়েছেন? এই মাননীয় প্রেসিডেন্ট স্যারই কিন্তু দিয়েছেন। তাহলে সেই কথা কিন্তু আপনাদের এই বিদগ্ধ জ্যোতিষ মণ্ডলীর থেকে একটি বারও কিন্তু এলো না। যে আমরা শুধু জানি যে ইন্ডিয়ান সার্টিফিকেট আনতে পারলে, ইন্ডিয়ার থেকে পড়তে পারলে, বা পার্শ্ববর্তী বা কানাডা থেকে বা আমেরিকা থেকে, আমি শুধু ইন্ডিয়া বলবো না, যে অমুক দেশের সার্টিফিকেট পাইলে মনে হয় আমি ভালো জ্যোতিষ হয়ে যাব। কিন্তু এই যে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার যে ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার স্যারের হাত ধরেই সৃষ্টি, সেটি কিন্তু কখনো আপনারা সেখানে আসলেন না। বৃক্ষটি রোপণ করেছিলেন কে? আমি যখন বারবার করে বলে যাচ্ছি যে 25 বছর প্লাস কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্ক, পরিচয় এবং পরিচয় একসঙ্গে চলা। আমি বলেছি যে উনি আমাকে শিখিয়েছেন যে পদ চাইতে হবে না, পদবি চাইতে হবে না, টাইটেল চাইতে হবে না, সার্টিফিকেট চাইতে হবে না। আমাদের কলকাতায় বসে মাননীয় প্রেসিডেন্ট স্যার এবং আমাকে বাংলাদেশ এশিয়ান অ্যাস্ট্রোলজার্স কংগ্রেসের বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ঘোষণা করেছিলেন। আমি বলছিলাম এই দায়িত্ব আমি পালন করতে পারবো না, আমি তা পালন করার মতো যোগ্য হয়ে উঠিনি। মাননীয় প্রেসিডেন্ট স্যার বলে দেন আপনি, কিন্তু আমি সেই সেই জায়গায় কিন্তু প্রতিবাদ করেছিলাম। এমনকি মাননীয় প্রেসিডেন্ট স্যারের উপরও দায়িত্ব, বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছিলেন, উনি কিছুদিন অবশ্যই পালন করেছিলেন, কিন্তু আমি কিন্তু বলেছি আমি এটি যোগ্য নই। বিষয়টা হচ্ছে শুধু শুধু এশিয়ার বলতে শুধু ভারতের না, এই সাব কান্ট্রি মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এই সব মিলিয়ে, অর্থাৎ অবিভক্ত ভারতবর্ষের যারা ছিল সমস্ত দেশেরই সে মহাসচিব এই পদ সে আন্তর্জাতিকভাবে গ্রহণ করেননি কেসিপাল। বলছি এর কারণ হয়েছে কেসিপালকে দাড়ি পাল্লা নিক্তি দিয়া যদি মাপা হয়, কেসিপালকে মাপা সম্ভব না। কারণ হলো কেসিপাল ও ও পারদ এখানে ঢেলে দিলে ওদিকে চলে যাবে, ঠিক আছে? অর্থাৎ ওকে শুধু আটকাতে হলে সেই অষ্টদাতির আংটি লাগবে যে পারদ খায়। সেই অষ্টদাতির আংটি হইল বখতিয়ার, যে পারদ আটকাই রাখতে পারে। ওই কেসিপালকে শুধু আটকাই রাখতে, অর্থাৎ কেসিপালের এই সাফল্য, কেসিপালের জন্য আপনারা আজকে যা যতদূর শিখছেন, আসলে এগুলি জয় জয়কার, কৃতজ্ঞতা, সম্মান, সমস্ত কিছু পরিশ্রম, এই যা কিছু দিচ্ছে, এই যে আপনাদেরকে নিয়ে এই কথাগুলি শুনছি, এর উদ্দেশ্য হলো আপনারা আমার ডাকে সাড়া দেবেন, আমি আপনাদের ডাকে সাড়া দেব। আমরা এই বাংলাদেশের জ্যোতিষ শাস্ত্রকে আমরা সমুন্নত রাখব, বাংলাদেশের এই জ্যোতিষ শাস্ত্রকে আমরা সম্মানিত আসনে আমরা নিয়ে যাব। এই হবে আগামীর পথ চলা। কেসিপাল জয়যুক্ত হোক। কেসিপালকে ধন্যবাদ। কেসিপালের প্রতি, কেসিপালের ডাকে আপনারা সাড়া দেন, কেসিপালের প্রতি জাগেন, কেসিপালকে পুজো করেন, কেসিপালকে সম্মান করেন, আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ওটা একটা মনে করেন যে পরশ পাথর, ও বাংলাদেশের পরশ পাথর নেই, ওকে যে ছুঁয়ে দেবে সে পরশ পাথর হয়ে যাবেন। অর্থাৎ এই বিষয়গুলি হলো এখানে যার কোনো পাওনা নাই দেনা নাই, অর্থাৎ আচার ব্যবহার আর বিচার, এই তিনটি মানুষ যখন তার ভিতরে নিজেকে ঠিক রাখে, সে মানুষ যা চায় তাই পায়, সবকিছু তার হাতের মুঠে হয়। আমরা আপনাদের অনেক সময় দিয়েছেন, আমাদের কেসিপাল স্যার এখন আপনাদের সম্বন্ধে কথা বলবেন, ওনার না না কৃতজ্ঞতা স্যার, বলে শেষ করে। আমাদের জেকেটেড স্যার, তারপরে নীরজ স্যারের কথা না শুনে আমার কি বলার? আমার তো সব বলেছি, আমি বলবো কেন আজকে? না আমাকে না, তো আপনার আপনার বলার নাই কিছু, আপনি কি বলবেন? আপনি তো এখানে কিছুই না, না। তাইলে আপনি চুপ করে ঠিক। থাকেন। হ্যাঁ হ্যাঁ, আপনি চুপ করে থাকেন, কারণ হলো এই অবশ্যই অনুষ্ঠানটা হলো কেসিপালের। কেসিপাল তো এখানে কিছু না। অবশ্যই স্যার। কেসিপালে তাহলে আমাকে কেস বলতে বলছেন কেন? না না, আপনি দাঁড়াই দেখেন, আপনি থাকেন, আপনি দূরে ও যাবেন না। আচ্ছা স্যার, আমি তো আছি, আমি তো যাচ্ছি না। যে কেসিপালের
সম্মান যদি করেন আপনি সম্মান পাবেন। কেসিপালকে যদি কেসিপালের কিছু চান, এইটা বোকামি হবে, ভুল করবেন। কারণ হলো যে না চাইতে আপনাদেরকে ঢেলে দেয়, তার কাছে চাই আপনি ঠকবেন কেন? বিষয়টা কিন্তু শুধু কেসিপালের ক্ষেত্রে না, প্রত্যেক জায়গায় আপনি কেবলমাত্র ঈশ্বরের কাছে চান, ঈশ্বরই আপনাকে দেবে। আপনার কর্ম করে যান, অর্থাৎ আপনি ফলের আশা না করেন, তাহলে আপনার না চাইতে অনেক কিছু হবে। এই যে আজকে আপনারা পরীক্ষা দিচ্ছেন, সার্টিফিকেট পাইছেন, অ্যাওয়ার্ড পাইছেন, গোল্ড মেডেল পাইছেন, এটা আপনি অন্ততপক্ষে, আপনাকে আমি 1 মাসের থিসিস দিলাম, আপনি সারা বিশ্বে এই ভারতবর্ষের কোন প্রতিষ্ঠান দিছে কিনা এরকম কোন যদি তথ্য দিতে পারেন, আমি আপনাদেরকে এর চেয়ে কয়েক গুণ বেশি দেব। পাবেন না। এই কেসিপাল সরে যাক এই সংগঠনের দায়িত্ব থেকে, আর কেউ দিতে পারবে না। আপনি কেসিপাল একটা মিথ্যে কথা বলছে, সেটা কি জানেন? এই যে কেসিপাল এইগুলি করছে, আমি সত্যিকারে কেসিপালে ভালোবাসি, এই জন্য কেসিপাল বলছে। আসলে এই সমস্ত কিছু মাথা মেধা, এই সমস্ত কিছু কেসিপালের। এই যে কেসিপালের যে কতগুলো লোক দেড় 2 লক্ষ টাকা প্রতি মাসে এর স্টাফের পিছিয়ে খরচ করে, আসলে এই সিংহভাগ কিন্তু আপনাদের ইনস্টিটিউটের পিছিয়ে যায়। এই শুক্র শনি 2 দিন ক্লাস নেয়া, এগুলির খাতা পত্র অমক তমক, এগুলির এগুলির নেট টেট তৈরি করা অনেক একটা বিরাট বিষয়। এই জন্য এটি কেসিপাল, ওই যে খালি বলে যে কেসিপাল ইনস্টিটিউট, কেসিপাল অমক তমক, এগুলো বললে লাভ নাই। কেসিপাল একটা একটা বিন্দু, ও বিন্দু আস্তে আস্তে বড় হচ্ছে, চতুর্দিকে ছড়াই পড়ছে। এই বিন্দুটা হইল সেই আলো, সেই জ্যোতিষের সেই জ্যোতি কেসিপালের মাথার ভিতর পড়ছে, যে কারণে মাথায় আর চুল নাই, ওর চুলগুলি সব উড়ে গেছে। এখন আপনারা সেই সম্মানে সম্মানিত করেন। কেসিপালকে আপনারা কোন আসনে রাখতে চাচ্ছেন, দায়িত্ব আপনাদের। কেসিপালকে কি অ্যাওয়ার্ড দেবেন, এই যে আপনাদেরকে যে এই আয়োজন করছে, আপনারা যে শিক্ষিত হইলেন, সার্টিফিকেট পাইলেন, এর জন্য ওপারে সৃষ্টিকর্তা, তারপর হলো জমিনে কেসিপাল। এই কেসিপালের আরাধনা করেন, কেসিপালের প্রতি আপনাদের লেগে থাকেন, কেসিপালকে আপনারা সেই সম্মানে অধিষ্ঠিত রাখেন। আমার আর কিছু চাওয়ার নাই, আমার আর কিছু পাওয়ার নাই। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি, বাংলাদেশ রেডিয়ান অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং এদের একাডেমি কেসিপাল ময় থাকুক। আপনারা সবাই সহযোগিতা করুন, আমি আপনাদের সাথে থাকবো। আপনারা আমার যেখানে ডাকবেন, আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাদেরকে সাড়া দেব। আর আপনারা কোনো জায়গা মানুষকে ভাগ করেন না, সংগঠনকে ভাগ করেন না, জ্যোতিষশাস্ত্রকে ভাগ করেন না, কাউকে বিশেষত্ব বড় করেন না। আপনি নিজে ছোট হন, আরেকজনকে বড় করেন না। দেখবেন বড় যে সেই বড় হয়, কোথায় বড় হয় জানেন? তার মেধা, তার মননে, তার কাজে। আচার ব্যবহার আর বিচার, এই 3টা ঠিক রাখেন, আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছে যাবেন। এবারে বক্তব্য নিয়ে আসবেন আমাদের নীরজ স্যার। বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার মাননীয় পরিচালক তথা বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির মাননীয় মহাসচিব এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় অধ্যক্ষ এবং রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির শিক্ষকবৃন্দ আর ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির মাননীয় শিক্ষকবৃন্দ এবং মাননীয় প্রিন্সিপাল মহোদয়, সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আমি খুব অল্প কথা বলতে চাই। আজকে আমরা অনেকক্ষণ যাবৎ একজন মানুষের কথা শুনলাম, যিনি দীর্ঘদিন পর আমাদেরকে অনেক সময় দিয়েছেন। আসলে এই দিনটির প্রতীক্ষা আমাদের অনেকদিন যাবৎ ছিল।
আমরা অনেক আলোচনা পর্যালোচনা অপেক্ষা করেছি আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহোদয়ের জন্য, যিনি শিক্ষার্থীদেরকে একটু সময় দিবেন। আজকে যারা এই ফলাফল প্রকাশের মাধ্যমে প্রাথমিক ব্যাচ থেকে নবাগত জ্যোতিষী হয়ে বেরিয়েছেন এবং যারা উচ্চতর ব্যাচ থেকে আরো এক ধাপ এগিয়ে নিজের অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি আমার অভিনন্দন এবং নিরন্তর শুভকামনা। আমি এতক্ষণ যাবৎ সবার আলোচনা শুনছিলাম আর একটা বাদানুবাদ দেখছিলাম। এর আগে আমি বলেছিলাম কোন একটা মিটিং এ, হয়তো আপনারা সকলেই জানেন কৃষ্ণ এবং বলরামের কথা। তো আমি সবসময় মাননীয় প্রেসিডেন্ট মহোদয় এবং আমাদের গুরুজি ডক্টর কেসি পালের মধ্যে সম্পর্কটা ওই রকমই দেখতে পাই, কৃষ্ণ এবং বলরামের সম্পর্কের মতো। আমি আমার যতটুকু আমি গুরুজির সান্নিধ্যে গিয়েছি এবং প্রেসিডেন্ট স্যারের সান্নিধ্যে গিয়েছি, ততটুকু থেকে এই সম্পর্কটাকে আঁচ করতে পেরেছি যে কৃষ্ণ যেমন বলরামকে ছাড়া থাকতে পারেন না, আবার মাঝে মাঝে ছোটখাটো খুনসুটি লেগেই থাকে, তেমনি বলরামও কৃষ্ণ ছাড়া থাকতে পারেন না, সেই খুনসুটি লেগেই থাকে। কিন্তু একে অপরের হরিহর আত্মা, এটা প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যেই হোক। মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, আপনি সকলের বক্তব্য শুনলেন। আমি আমার জায়গা থেকে বলতে চাই, গুরুজি ডক্টর কেসি পাল কিন্তু তার আগে আমাদের হাতেখড়ি হয়েছিল বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি থেকে, আর আমি তারও আগে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির ছাত্র ছিলাম। একদিন ক্লাস করছিলাম অফলাইনে, আমি তখন সিলেট থেকে গিয়ে ক্লাস করতাম। তখন আমার সেই পরিশ্রমে কুলাইনি বিধায় আমি সেখান থেকে আর ডিপ্লোমা করতে পারি নাই। কিন্তু যখনই ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন ব্যবস্থা চালু করলো, সেই সুযোগটা হাতে নিয়েই আমি আমার জ্যোতিষ জগতে একাডেমিক যাত্রা শুরু করি। 2016 সালে আপনারা যখন সিলেটে মহর্ষি আনিসুল হক স্যারের সাথে একটি কনফারেন্স করলেন, সেই কনফারেন্সে আমি ছিলাম এবং আপনার সাথে আমার একটা ছবিও আছে। আর সেইখানে আমি গুরুজি ডক্টর কেসি পালকে প্রথম দেখি। আমি সেদিন গুরুজির নাম শুনেছি, কিন্তু ওনাকে যখন ওই দিন আমি দেখলাম, দেখার পর আমার কাছে মনে হয়েছে আমি ছোটবেলা থেকে যেহেতু আগ্রহ, আমি কিন্তু আসলে ওই দিন ওই কনফারেন্সে জ্যোতিষীদের দেখতে গিয়েছিলাম যে জ্যোতিষীরা দেখতে কেমন হয়, জ্যোতিষীরা আচরণ কেমন হয়, এইটুক দেখতে গিয়েছিলাম। আপনি চিনবেন অবশ্যই আমার এই পথের পথিকৃৎ জ্যোতিষশাস্ত্রী অজয় কুমার দাস মহোদয়ের, যিনি আজকে পৃথিবীতে নেই, তার আপনার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার হাত ধরে আমি এই পথে এসে আজকে আমাকে এমন একটা জায়গায় আপনারা বসিয়ে দিলেন, নিয়ে আসলেন, যেখান থেকে আমার দুই পা সরার কোনো ক্ষমতা নাই। আপনি জানেন যে আমি একটা সরকারি চাকরি করি, তার পাশাপাশি এই অ্যাস্ট্রোলজি চর্চা এবং ডক্টর কেসি পাল মহোদয়ের সান্নিধ্যে থাকার আপ্রাণ চেষ্টা করি শুধু গুরু কৃপা পাওয়ার জন্য। ইতিমধ্যে যারা অ্যাস্ট্রোলজি শিখেছেন, পাশ করে গেছেন, অনেকে চেম্বার প্র্যাকটিস করবেন, কিন্তু এটা যেহেতু একটি অতীন্দ্রিয় বিদ্যা, এখানে গুরুর কৃপা ছাড়া এক পাও সামনে এগোনো সম্ভব না। আমি এইটুকু বলতে চাই যে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি এবং বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটি এর শুধু নামগত পার্থক্য ছাড়া আর কোনো পার্থক্য নেই। এইটুকু আপনাকে আপনার জায়গা থেকে এইটুকু আশ্বস্ত করতে পারি, গুরুজি যদি কৃষ্ণ হয়ে থাকেন, আমরা সেই কৃষ্ণের শিষ্য। আর গুরুজি যদি বলরামের আদেশ মেনে থাকেন, তাইলে আমরা পিছনে ঝুঁকে পড়বো। থেকে এই সুযোগ আমার তৈরি হয়েছে। আমি অনেকটাই আপ্লুত আজকে 3 ঘন্টা যাবত আপনার কথা শুনতেছি। অনেকদিন এর আগে যখন আমরা ক্লাস করতাম, তখনই আপনি ক্লাসে অনেক কথা বলতেন,
বিশেষ করে আপনার লুসুগিটের ক্লাসটা খুব মনোযোগ সহকারে আমরা করতাম, আমি জয়ন্ত স্যার খুব মনোযোগ সহকারে লুসুগিটের ক্লাসটা করতাম। আজকে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি আর রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির আমার কাছে সেই কৃষ্ণ বলরামের সম্পর্ক মতোই মনে হয়। আর পাশাপাশি আপনি যেভাবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের পাশে দাঁড়িয়েছেন, বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির পাশেও দাঁড়াবেন, বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির পাশেও দাঁড়াবেন, এবং আপনার কৃপা প্রসারিত হস্ত সবার মাথার উপর বর্ষিত হবে, এই প্রত্যাশা আমি আপনার চরণে নিবেদন করছি। আমাদের গুরুজিও আপনার একান্ত অনুগত, গুরুজি যেখানে অনুগত আমরাও আপনার অনুগত। আমার জায়গা থেকে আমি এইটুকু আপনাকে বলতে পারি, ছাত্র কেউ প্রাইমারি স্কুল থেকে পাস করে হাই স্কুলে যায়, হাই স্কুল থেকে কলেজে যায়, কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায়, প্রতিষ্ঠান চেঞ্জ করে, কিন্তু গুরু কিন্তু সেই হয় যে প্রথম হাতে খড়ি দেয়, যার হাতে প্রথম শিক্ষাটাই হয়। সেই ক্ষেত্রে বিএনএস আমাদের শিকড়, সনাতন আমাদেরকে লালন করেছে, আর রেডিয়েন্স আমাদের স্বপ্ন। আমরা একটা স্বপ্নের পথে হাঁটছি, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনার সর্বাত্মক সহযোগিতা, আপনার অনুপ্রেরণা, আপনার কৃপা আমরা সবসময় প্রার্থনা করছি। আমি আজকের এই উপস্থিতিতে, আপনার এই দীর্ঘ উপস্থিতিতে আজকে যে আমি বিশেষ করে প্রাইমারি ব্যাচের যারা আছেন তারা বোধহয় এরকম পরিবেশ কখনো পান নাই। আজকে আপনারা সেখান থেকে অভিজ্ঞতা নিবেন, অনেকেই চলে গিয়েছেন, কিন্তু যারা উপস্থিত আছেন তারাই প্রমাণ করতে পারছেন যে আপনাদের দ্বারা অ্যাস্ট্রোলজি হবে। আর যারা আমাদের সদ্য পাশকৃত যারা আছেন তারা অনেকে হয়তো বিভিন্ন কারণে বেরিয়ে গেছেন, কারণ আমাদের পার্টিসিপেট কমতে শুরু হয়েছে। তো আমি বিশ্বাস করি লেগে থাকা, অধ্যবসায় একটা সময় মানুষকে লক্ষ্যে পৌঁছে দেয়। আর যারা আজকে সার্টিফিকেট ধারী হলেন তারাও যদি লেগে থাকেন, অধ্যবসায়ী হন, অবশ্যই লক্ষ্যে পৌঁছাবেন। আমিও প্রেসিডেন্ট স্যারের কাছ থেকে অনেকটা প্রেডিকশন উনি করছেন, যে আমিও জানতে চাইবো যে আমি কি লেগে থাকতে পারবো কিনা। এটা প্রেসিডেন্ট স্যারের কাছে আমার আবদার, কারণ স্যার আমার মন প্রাণ দেহ সব আমি এদিকে দিয়ে দিছি, আমার মন শুধু দেহটা চাকরিতে পড়ে রয়েছে, আমি কি এখানে থাকতে পারবো নাকি থাকতে পারবো না, এটা একটা প্রেডিকশন আপনি আচ্ছা করবেন। আচ্ছা 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 হ্যাঁ, আচ্ছা তোমার আর তোমার চাকরি আর কতদিন আছে? স্যার চাকরি 2038 সাল পর্যন্ত, আর 25 বছর মাত্র, আজকে আমি 22 বছর পূর্ণ করলাম, আজকের দিনে 22 বছর পূর্ণ হইলো চাকরি। তোমার চাকরি মানে পূর্ণ হবে না। স্যার আমাকে যদি কালকে গেজেট দিয়া বলে যে 22 বছরের চাকরি দিয়ে শুধু পেনশনটার জন্য পড়ে রয়েছি স্যার, নাইলে আমার বিরাট লস হয়ে যাবে। এই জন্য না না, তোমার লসও হবে না। বিষয়টা হ্যাঁ হয়েছে কি জানো, স্যার। যে তোমাকে একটা পীড়া খুব তাড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ স্যার। এখন এই যে পীড়া তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এইটাকে বলা হয়, আমি এর আগে একটা শব্দ ব্যবহার করছি, ইনফ্লামেশন, অর্থাৎ পিছন থেকে চাপ সৃষ্টি করা, অর্থাৎ সুপারিয়র বস তোমাকে যন্ত্রণা দিচ্ছে। আচ্ছা, তাহলে এইটা যখন হবে তখন তোমার মধ্যে, তোমার বডির মধ্যে এগুলি কিছু কিছু অর্গান রোগাক্রান্ত হবে। যেরকম তোমার ডায়াবেটিস হইতে পারে যদি এরকম প্রেশার থাকে, তোমার যদি এরকম থাকে, তাইলে এখন এই সমস্ত বিষয়গুলি তুমি মুক্তির পথ কি, মুক্তির পথ দরকার না। হ্যাঁ স্যার। অর্থাৎ তোমাকে এই যে মনে করো যে 2.5 হাত, অর্থাৎ তোমার এখন বাইট চলতেছে এখান থেকে তোমার 25 হওয়া পর্যন্ত, এই সময়টা তোমাকে খুব যাচ্ছে। আচ্ছা, এখন তাহলে তুমি এই সময়টুকু ভুলে যেতে হবে যে আমি চাকরি করি, আমার চাকরি ভিতরে আমাকে মন দিতে হবে, আমি চাকরি ছাড়বো। এই সমস্ত বিষয়গুলি তোমার সাবকনসিয়াস মাইন্ডে তুমি দেবা না। অর্থাৎ তোমার এই ইচ্ছাটাকে তুমি অবদমিত করো,
তুমি সবুর করো, তুমি পেশেন্টরা। হ্যাঁ স্যার, সবর করতেছি, কিন্তু ধৈর্যের তো একটা বাঁধ থাকে, সেটা অনেক সময়। এই যে বাতটা, এইটুকু হলো পেশেন্ট, এইটাকে ধরে রাখো। অনেক অনেক ধন্যবাদ স্যার। আসলে আহ, আমি এখন টোটালি মন প্রাণ দিয়ে আমি গুরুজির সান্নিধ্যে থাকতে চাই, এটা আমার একটা ভিতর থেকে চলে আসছে। আমি হ্যাঁ, তো ওনার তোমার তোমার ভিতরে যে প্রেরণা, তোমার ভিতরে চাপটা, আমি চাপটা তো বুঝছি। চাপটা তো ওখানে ছুটে আসার চাপ। এখন ও তো চাকরি তো আমাকে এখন পিছিয়ে ধরে বাদ। রাখতেছি। হ্যাঁ, এইটাই। থ্যাংক ইউ। আচ্ছা, তো ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনি আজকে এত সময় দিলেন আর এত এত জ্যোতিষীকে আপনি নিজের হাতে স্বীকৃতি দিলেন, এজন্য আপনার প্রতি অপার কৃতজ্ঞতা জি, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির প্রতি এবং গুরুজির প্রতি, যিনি নিজের হাতে এই তার শিষ্যদের তৈরি করেছেন। ধন্যবাদ জি, সবাই। ধন্যবাদ। জয়ন্ত কুমার দেব আছেন? আছি জয়ন্ত, স্যার, আছি আচ্ছা স্যার। আচ্ছা, তাইলে আর আমরা কি বলবো? জয়ন্ত কুমার কিছু বলেন, আমরা শুনি। আপনার কেমন লাগলো? আপনার অনুভূতিটা কি সেটা বলেন। যে এই যারা পরীক্ষা দিছে, রেজাল্ট হলো, আপনাদের যে পরিশ্রমগুলি, এগুলি যে মানে নিক্তি দিয়ে পরীক্ষা করা হইলো, তাদের ফলাফল ঘোষণা করা হইলো, এ বিষয়ে বলেন। স্যার, আমি তো যখন ডিপ্লোমাতে ভর্তি হয়েছিলাম স্যার, ডক্টর কেসিপাল স্যারের ভিডিও দেখে ডিপ্লোমাতে ভর্তি হয়েছিল। তো ভিডিও এখানে ভর্তি হওয়ার পরে ডক্টর কেসিপালকে যেমন পাইছি স্যার, তো আমার সৌভাগ্য যে আমি আপনাকেও পাইছি স্যার। তো আপনাদের দুজনের সাথে এখনো আমার সেই মধুর সম্পর্ক বহাল আছে স্যার। এবং মানে আপনারা দুজন আমার শিক্ষাগুরু। তো যেখানে আপনারা উপস্থিত থাকেন স্যার, সেখানে সবসময় আমার অনুভূতি বা যে মহলে আপনারা থাকেন, সেই মহল সবকিছু সুন্দরই লাগে এবং সুন্দরই হয় স্যার, কখনো অসুন্দর হয়নি। তো এটা খুবই ভালো লাগে স্যার, আজকের সেই মহলটা খুবই ভালো লাগছে স্যার। আমি আহ, আমার কথা শুরুর আগে আমি হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানীয় সভাপতি এবং বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় অধ্যক্ষ, আমার শিক্ষাগুরু ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার, এবং বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির সম্মানীয় অধ্যক্ষ এবং বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানীয় মহাসচিব আমার শিক্ষাগুরু ডক্টর কেসি পাল মহোদয়, আমাদের রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানীয় সভাপতি প্রেসিডেন্ট অ্যাস্ট্রোলজার স্বপন চক্রবর্তী মহোদয়, আমাদের শিক্ষার্থী বৃন্দ এবং আমাদের সহশিক্ষক স্যার নীরজকান্তি রয় স্যার এবং টিটুদাস স্যার, সবাইকে আমি প্রণিপাত জানাচ্ছি। সেই সাথে আমাদের আজকের এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং যিনি একটু আগে লিড নিয়েছেন, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির একাডেমি অফ আশিস কুমার আছে, ভারপ্রাপ্ত মহাসচিব। হ্যাঁ, আশিস কুমার আচার্য আচ্ছা, আচ্ছা। স্যার এবং অ্যাডভোকেট জিয়াল মন্ডল স্যার, আমি তাদেরকেও সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। তো আজকের এই রেজাল্ট ঘোষণার দিনে আমি আমার হচ্ছে পুরনো যে বিষয়টা, আমি যখন ডিপ্লোমা করছিলাম তখন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ একাডেমিক যে কোর্ট ছিলেন, দায়িত্বে ছিলেন ডক্টর কেসিপাল স্যার, উনি রেজাল্ট ঘোষণা করছিলেন। তো সেই অভিজ্ঞতাটা আমার জন্য অত্যন্ত মানে সুন্দর আনন্দময় অভিজ্ঞতা ছিল। তো এটা তো অনলাইনে ছিল না, অফলাইনে ছিল, এ আনন্দটা আরো একটু বেশি ছিল। তো আজকে যারা যা রেজাল্ট পেয়েছেন, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন, তারা অত্যন্ত আনন্দিত হয়েছেন, এবং তাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে একটা বিষয় বলছি, আমাদের যে হায়ার ডিপ্লোমাতে দুর্বা চক্রবর্তী ম্যাডাম আছে ফার্স্ট হয়েছেন। তো আমি কিছুদিন আগে আগরতলা গিয়েছিলাম, ওনার জন্মচকটা দেখেছিলাম। আমি ওনার জন্মচক দেখে বলেছিলাম যে আপনার তো শিক্ষার জায়গাটা এমনই ভালোভাবে আছে যা আপনি হয়তো মানে খুব বড় রকমের রেজাল্ট করবেন বা খুব সুনাম হবে, এরকম কোন রেজাল্টের একটা ব্যাপার দেখতে পাচ্ছেন। তখন উনি আমাকে বলছিলেন যে স্যার, আমি তো হায়ার ডিপ্লোমা এই কি বলে হায়ার সেকেন্ডারিতে অল ত্রিপুরার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। তো গ্রহের যে এই যে কথাটা বলে দেওয়া, তার যে শিক্ষার ক্ষেত্রে তার যে এই উচ্চাসনের যে কথাটা গ্রহ বলে দিল, আর এই পরীক্ষা, আমি এই পরীক্ষা নিয়ে কোনো প্রেডিকশন করিনি, কিন্তু এই পরীক্ষা তো যে এই যে গ্রহের বক্তব্যটা প্রতিফলিত হয়ে যাওয়া, তো এই প্রতিফলিত হওয়ার কারণে মানে গ্রহ নক্ষত্রের যে অবস্থান বা তাদের যে ভাষা, যতটুকু আমি বুঝি আর যতটুকু বুঝি না, সেই সবটুকুর প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল
এবং জ্যোতিষশাস্ত্রের প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল আজকের এই রেজাল্টের পরে আর কি স্যার। তো এখানে দুইটি সংগঠনের যে ব্যাপার আছে স্যার, তো সংগঠন তো এখানে দুজনেই আমার শিক্ষক, দুজনেই আছেন দুই সংগঠনে, এবং আপনাদের মধ্যে তো যেহেতু আমার মাঝে মধ্যে দেখা হয় একসাথে, আপনাদের স্যারের প্রিন্সিপাল স্যারের চেম্বারে আপনাদের সাথে দেখা হয়, আপনাদের মধ্যে কোনো ধরনের মানে মত পার্থক্য বা কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব আছে সেটা আমার কাছে কখনো পরিলক্ষিত হয়নি। বিশেষ করে কিছুদিন আগেও আপনি ডক্টর প্রিন্সিপাল স্যারের সাথে আমার একসাথে কথা হলো স্যারের চেম্বারে, তো সেখানে যে আনন্দঘন পরিবেশ ছিল, তো সেই পরিবেশও মানে আমি আপনাদের মধ্যে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব দেখিনি। কাজেই আপনাদেরকে নিয়ে আমাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই এবং কারো মনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। সংগঠন দুটি পদ হতে পারে, কিন্তু দুটি মানে সংগঠনের উদ্দেশ্য একই, জ্যোতিষকে গড়ে তোলা, জ্যোতিষ শাস্ত্রকে কি বলে সযত্নে লালন করা, এবং হচ্ছে জ্যোতিষীদের জন্য সুন্দর এবং মসৃণ পথে জ্যোতিষ পেশাটাকে অবলম্বন করে মানুষের উপকার করার যে বিষয়, সেই বিষয়টাকে আপনারা হচ্ছে আরো সেই পথটাকে মসৃণ এবং কোমল করে দিবেন, সেই বিষয়ে আপনারা দুজনেই কাজ করছেন। তো আমরা আপনাদের দুজনের পেছনেই আছি, এবং আপনারা যখনই যেভাবে আমাদেরকে ডাকবেন, তো আমরা আপনাদের পেছনে পেছনে থাকবো এবং আপনাদেরকে সামনে এগিয়ে রেখে আমরা আপনাদের পেছনের থেকে আপনাদের পদাঙ্ক অনুসরণ করে একটা সময় আপনাদের যে স্থান আছে সেই স্থানটাকে আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় হয়তো পরিপূর্ণ করার প্রয়াস করবো আর কি স্যার। আর আচ্ছা, একটা বিষয় আমি বলবো স্যার, যারা এবার মানে যে দুইটা ব্যাচের পরীক্ষার্থী আপনারা হচ্ছে সার্টিফিকেটধারী হয়েছেন, বিভিন্ন উপাধি পেয়েছেন, তো একটা বিষয় আমি বলবো, আপনারা কেউ আমার কথায় অন্যভাবে নিয়েন না। আজকে সকালে আমি ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রী একটা বই পড়ছিলাম, এটা মহেশ লাইব্রেরিতে আমি গিয়েছিলাম দেখা করার জন্য। আমি স্যারের কাছে জেনে নিয়েছিলাম কলকাতা যাওয়ার আগে মহেশ লাইব্রেরি কোথায় পড়ছে। তো এখানে গিয়ে কথা হলো, স্যারের এখান থেকে বই ছাপা হয় মহেশ লাইব্রেরি থেকে, তাদের সাথে অনেক কথাবার্তা হলো। তো তাদেরকে বললাম যে আমাকে একটা বই দেন, আপনাদের এখানে আসলাম তো আমাকে একটা বই দেন। তো বললো আপনার নক্ষত্রের জন্ম রহস্য নামে একটা রামকৃষ্ণ শাস্ত্রীর বই আছে, আপনি এটা নিন, এটা পড়ুন। তো এই বইটা পড়ে আজকে গ্রহের দৃষ্টি এবং গ্রহের নক্ষত্রের একটা চ্যাপ্টার আমি পড়লাম সকালবেলা। তো পরে মনে হলো যে আসলে জ্যোতিষের কিছুই আমি জানি না, কারণ দৃষ্টি সম্পর্কে নক্ষত্র সম্পর্কে যেহেতু আমি এখনো জানতে পারছি না, তাইলে আসলে আমি কিভাবে মানে জ্যোতিষ জানি এটা বলতে পারি? এটা বলতেই পারি না। অথচ এখানে যে তিনটা বেস আছে, তাদের প্রত্যেক বেসে আমি নক্ষত্রের ক্লাস নিয়েছি, দৃষ্টিরও ক্লাস নিয়েছি। কিন্তু আজকে আমি হচ্ছে এটা সকালবেলা অনুভব করলাম এই বইটা পড়ে, যে গ্রহের নক্ষত্র এবং যে দৃষ্টি, এই বিষয়ে আমার নলেজ একবারে জিরো নলেজ আছে। তো আসলে আমি সবাইকে বলবো যে আপনারা অনেক কিছু শিখেছেন, অনেক কিছু জেনেছেন, কিন্তু জ্যোতিষশাস্ত্র তো সমুদ্র সম, কাজে জানার শেষ নেই, আপনাকে আরো জানতে হবে। একটা সময় দেখা যাবে আপনারা হচ্ছে আমাদের যে দুই গুরু আছে ডক্টর প্রিন্সিপাল স্যার এবং নুরুল ইসলাম বখতিয়ার স্যার, তাদেরকেও আপনারা ছাড়িয়ে যাবেন। আর আমি বা নিরুজ স্যার, আমি এবং নিরুজ স্যার আমাদের অনেক কথাবার্তা পার্সোনালি হয়, আমি তার মানসিকতা আমি জানি, সে হিসাবে বলি, দুই স্যার যখন উপস্থিত থাকে তখন আমাদের পরিচয় শিক্ষার্থী, এর বাইরে কোনো কিছু না। কারণ প্রতিটি মুহূর্তে স্যারদের উপস্থিতিতে আমরা শিখে থাকি এবং এই শিক্ষাটাই আমাদের জীবনের অন্যতম পাথেয়। তো আমি আপনাদের দুজনের কাছে দোয়া এবং আশীর্বাদ চাচ্ছি। আমাদের প্রেসিডেন্ট স্যার স্বপন কুমার চক্রবর্তীর কাছেও আশীর্বাদ চাচ্ছি। আমাদের হচ্ছে সিনিয়র শিক্ষক জিএল মন্ডল স্যারের কাছেও আশীর্বাদ চাচ্ছি, এবং শিক্ষার্থীদের কাছ থেকে আমি প্রার্থনা চাচ্ছি যেন আমরা সামনে সবাই মিলে যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। শিক্ষার্থীদের কাছে এই প্রার্থনাটাকে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ তো শেষ হবে না, কারণ হলো কি অনুষ্ঠান কি শেষ করবেন স্যার? শেষ করবেন না? স্যার আচ্ছা, এই আমাদের এই স্যার আছে নাকি, ওই যে হৃদয় কুমার নন্দী, শিব নন্দী, নন্দী আছে নাকি? নমস্কার স্যার। নদী নদী তুমি থাকো, তুমি সাক্ষী হিসেবে থাকবা এখানে। কেসি পাল সম্বন্ধে আমরা অনেক প্রশংসা করছি, এটা কিন্তু প্রশংসা করে। সেদিন এই যে এই মাসে তো আগস্ট মাসে একদিন গেলাম, সে তার চেম্বারে, সে আমাকে, কেসি পাল স্যার আছে নাকি? হ্যাঁ স্যার, কেসি পাল স্যার কাশি ধোকা খাইয়ে দিয়েছিল, ধোকা। আপনার চেম্বারে গেছিলেন, আমার বলা লাগলো না, আপনি যে এই যে মুখ দিয়ে বলছেন
এইটা জনগণ শুনলো আপনি ধোকা খাওয়াইছিলেন, এই ধোকা আপনার সম্মেলনে খাওয়ানোর জন্য ব্যবস্থা করবেন। কারণ হলো আমার একা খাওয়াইছেন, আমি চাচ্ছি আমার যারা জ্যোতিষ বন্ধু আছে, যারা ছাত্র আছে, সবাই খাবে। বলেন, এটার কথা বলেন। আবার ধোকা খাওয়াইছে আপনার সাক্ষী, আপনারা সবাই। এবং নন্দী, এই যে শিবু নন্দী ও সাক্ষী, সেই জন্য কিন্তু আমি সাক্ষী আগে রাখছি, কিন্তু তার আগেই আসামি বলে দিচ্ছে যে আমি ধোকা খাওয়াইছি। অতএব আপনারা বুঝলেন কেসিপাল আবার কতটা ভালোবাসে, বুঝলেন তো? আর কি আপনার জানার আছে কিছু? সে ধোকা খাওয়াইছে আমারে ভাই। আমি সবাইরে চাচ্ছি এই ধোকা কেসিপাল আজকে আমাকে কমিটমেন্ট দেবে যে সেই ধোকা আপনাদের যারা সম্মানে উপস্থিত হবে সবাইরে খাওয়াবে হ্যাঁ, একবেলা। চেষ্টা করছি। অলরেডি খুলনায় পাওয়া যায় কিনা তার জন্য লোক লাগিয়ে দেওয়া হয়েছে। ভালো, যদি আমরা 3-4 দিন খেয়ে দেখবো, যদি ঢাকারটার মতো লাগে তাহলে ধোকা 1 মিলে আমরা ব্যবস্থা করব। এর প্রক্রিয়া চালু হয়ে গেছে অলরেডি। খুলনায় আমাকে কি 3 ধোকা আছে? দিন, 3 সপ্তাহে 3 দিন খাবার এনে খাওয়াবে ওই ধোকা খাওয়ার পরে যদি বুঝি 3 দিনের টেস্ট একরকম আছে, তাহলে আমরা 1 মিলের জন্য অর্ডার দিয়ে দিব অলরেডি। ও স্যার, এই আপনার সিদ্ধান্ত জিব্বা তো নেওয়া ভালো হয়েছে। নয় স্যার। ওইটা আমার জন্য নিয়ে এসছেন, আমি টেস্ট করে দেখবো, তারপরে কনফার্ম করবেন। ওকে স্যার, দেখি এবার তাহলে ঢাকায় আসার সময়, অবশ্যই এবার আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসবো, এবার আনতে পারবো না। চট্টগ্রামে ধোকা আছে। ও, তাহলে চট্টগ্রামে টানলে তো হবে না, খুলনারটা লাগবে। ওরে, খুলনার রেসিপি, চট্টগ্রামের রেসিপি, ঢাকার রেসিপি একটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে চট্টগ্রাম থেকে নিয়ে আসবো, দেখি যদি ভালো তবে রেখে আনা স্বাদের যায়। ভিন্নতা আছে স্যার, স্বাদের ভিন্নতা আছে, এই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে। স্যার, আচ্ছা, এবার তাহলে জেল ওইটা মন্ডল স্যারের বক্তব্যের পরে সমাপ্তি করে দেন। স্যার জি আমি আমি জি কি জি, বলুন স্যার। স্যার, স্যার ওই আমি যে কি একটু অ্যাডভোকেট কথা বলতে সাধন সাধন পারি? কুমার বাবু। বলতে একটু বলবেন। হ্যাঁ, সাধন বাবু, বলেন 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 বলেন। আহ, স্যার যদিও আমি বক্তৃতা দিতে পারি না, আমি নিজেই যেতে বললাম যে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের বিএনএস এর শ্রদ্ধেয় সভাপতি আমাদের ডক্টর নুরুল ইসলাম বখতিয়ার স্যার, আমাদের ব্রাহ্মণোচিত ডক্টর কেসিপাল স্যার মহোদয় এবং সকল শিক্ষককে আমি শ্রদ্ধা এবং সালাম এবং নমস্কার দিচ্ছি। তো গুরু কৃপাহিকে বললাম, গুরুর কৃপা ছাড়া কিছুই হয় না। তো আজকে আমাদের গুরুজি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে যে সার্টিফিকেট দিলেন সেজন্য চিরকৃতজ্ঞ। এবং আমাদের গুরুজি আরেকটা জিনিস আমাদেরকে দিলেন, বিশেষ করে আমাকে দিলেন, সার্টিফিকেটও দিলেন। এবং সেই সঙ্গে সার্টিফিকেট শুধু পাওয়াই না, আমি মনে করি সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আমাদের এখন লেখাপড়া শুরু হলো। এই আমাদের ব্রাহ্মণোচিত ডক্টর কেসিপাল স্যার আমাকে এই লেখাপড়া করার সুযোগটা করে দিলেন। সেই জন্য স্যারকে এবং আমাদের বখতিয়ার স্যারকে এবং আমাদের আহ শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার আবুল ভাইকেও, যিনি আমাকে সবসময় উপদেশ দেন এবং সবসময় উৎসাহ দেন, সবাইকে আমি শ্রদ্ধা করছি এবং সালাম দিচ্ছি। সবাইকে নমস্কার। ধন্যবাদ। আমাদের জিএল মন্ডল স্যার আছেন? আপনার বক্তব্য দিয়ে আপনি তাড়াতাড়ি শেষ করেন, মানুষ দাঁড়ায় রয়েছে। শ্যামলী, আমি আর বক্তব্য তো আমি দিয়ে দিছি, আর কি দেবো? এখন শেষ করে দেন, যাইতে চলে বক্তব্য কিছু আলোচনা আমি দেই নাই। সবার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, ভালো প্র্যাকটিস, এইটা কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করে দিলাম। সবাই ভালো কিছু করুক, ভালো জ্যোতিষ হোক। আর একটি কারো কাছ থেকে আসলো না, শেষ করার পরে আমি একটু বলি, বাংলাদেশের ইতিহাসে কখনো এক বছরে এক ব্যাচে এত শিক্ষার্থী, ওই রেকর্ডিং অটো স্টপ হয়ে গেল, দ্রুত দেখো তো। রেকর্ড করুন, রেকর্ড মানে করুন। কি টাইম হয়ে গেছে নাকি? মানে এই স্ক্রিন রেকর্ডের টাইম শেষ হয়ে গেছে? হ্যাঁ, ও তাও হয়ে যাক, তাহলে ওটা কেটে দাও, স্ক্রিন রেকর্ড আর দরকার নেই। হ্যাঁ, ওটা সেভ হয়ে যাক। তো বাংলাদেশের ইতিহাসে আমরা জানি 1971 সালে বাংলাদেশ সৃষ্টি হয়, বাংলাদেশ নামক রাষ্ট্রটি। তো এর আগে পূর্ব পাকিস্তান ছিল। তো আমার তখন জন্ম হয়নি, যেহেতু আমার 75 সালে জন্ম। তো বাংলাদেশ সৃষ্টির পরে আমার জানা নেই। তো যেহেতু জিএল মন্ডল স্যার যদি বলেন বা আমাদের মাননীয় প্রেসিডেন্ট স্যার বলেন যে এক ব্যাচে 23 জন শিক্ষার্থী এবং উচ্চতর ব্যাচের 17 জন, অর্থাৎ 40 জন শিক্ষার্থী
একসঙ্গে এক বছরে একটা প্রতিষ্ঠান থেকে মানে পাশ করে বেরিয়েছে এইরকম ইতিহাস আসলে আমার জানা নেই। যদি আপনাদের থেকে থাকে এ ব্যাপারে যদি একটু কথা বলতেন আমি কৃতার্থ হইতাম। আমি বলি আগে, নমস্কার বলেন। সবাইকে। এ হ্যাঁ, পর্যন্ত নমস্কার। বাংলাদেশে এত বড় প্রতিষ্ঠান ছিল না। আমি বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির ছাত্র। আমি পরীক্ষা দিয়েছি 3 জন। আমি ছিলাম এর ভিতরে রেগুলার ছাত্র। এর আগে আপনারা যারা পড়ছেন, বক্তিয়ার সাহেব, আপনি বা অন্য যারা আমাদের সিনিয়র, কয়েকজন কি পড়ছেন জানি না। এবং এই প্রতিষ্ঠানগুলোরে মানুষ খুব ঘৃণার চোখে দেখতো। কত সাল পর্যন্ত? 2010-এর আগ পর্যন্ত এটাকে মানুষ অবমূল্যায়ন করত। 2010-এর পরের থেকে আপনাদের মতো শিক্ষিত লোক বাংলাদেশে আনাচে কানাচে যেভাবে কেন্দ্র আশা ধরছেন, আস্তে আস্তে এই যে কিন্তু সেই গালিটি আপনারা দূর করছেন। আজকে দুর্বা চক্রবর্তী ফার্স্ট হয়েছে, ডিপ্লোমা আছে। সে কিন্তু একজন ইংলিশের ছাত্রী। বুঝতে হবে সে কেমন মানে ছাত্রী। শুধু জ্যোতির্যজ্ঞ না, এখানে আরো ব্যক্তি আছে ভালো চাকরি করেন, ভালো সাবজেক্টে পড়াশোনা করেন, অনেকে ইঞ্জিনিয়ার আছেন, হ্যাঁ, আরো অনেকে আছেন। এই ব্যক্তিগুলো আশায় আমাদের জ্যোতির্জগৎটা আজকে বিশ্বের দরবারে সুনাম ছড়াচ্ছে। যেটা আমি আগেও বলছি, ছাত্রীরা আমাদের একজনই ছাত্র বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি কোন দেশের জন্য মনে নাই, বক্তৃতা সময় কিন্তু থার্ড হয়েছে এই যে ওয়ার্ল্ড কনফারেন্সে। কিন্তু তার চেয়েও কিন্তু আমি আজকে দেখলাম এই দেশে অনেক ভালো ব্যক্তি আছে। এবং আমি আগে বলছি যে আপনারা বিশ্বে ফার্স্ট সেকেন্ড থার্ড চাই, এই জায়গায় ফার্স্ট সেকেন্ড থার্ডে আমি কিন্তু খুশি হলাম না। আপনারা যে মাপের ছাত্র এই ভেতরে আছে, আমি কাউকে নাম বলবো না, আমি খাতা নিজে দেখছি, অনেকের লেখা, তারপরে লেখার ধরন, হাতের লেখা পরিষ্কার, যা কম্পিউটারও কারো কারো লেখা আছে, কম্পিউটার অত সুন্দর হবে না। নাম বললাম না কারোই, 2-3 জনের লেখা আছে, একজনের লেখা তো কম্পিউটারের ক্ষমতা নাই ওই সুন্দর লেখা। তারপর প্রেসিডেন্ট স্যার বলছে যে আসলে কারে ছোট করবো কারে বড় করবো। সে কিন্তু বারবার কেসিপাল স্যারকে বলছে প্রেসিডেন্ট স্যার যে কপি করছে, আসলে তো উনি ওইভাবে বলেন, উনি বলছে তাকে এমন শিক্ষা দেওয়া হয়েছে সবারই মান একরকম হয়ে যায়, সবারই মান একরকম হয়ে যায়। এইভাবে আপনাদের শিক্ষা দিছে, আপনারা সেই শিক্ষাটাকে আমি চাচ্ছি বিশ্বের দরবার আপনারা আরো স্টাডি করেন। আমি সময় পাই না বিভিন্ন কারণে, অন্য পেশায় জড়িত, সরকারি পেশায় ঢুকে আছি। হ্যাঁ, পড়াশোনা দরকার। আপনারা যারা সুযোগ পাচ্ছেন পড়াশোনা করে আন্তর্জাতিক কনফারেন্সে আপনাদের গুরুদের সাথে যোগাযোগ রাখবেন, কিভাবে যোগাযোগ করতে হয়। আমরা চাচ্ছি জ্যোতিষকে বিশ্বের দরবারে আগামী 2-4 বছরে আমরা প্রথম স্থান অধিকার করব। জানো, এই বাংলাদেশে কয়েকজন জ্যোতিষ আছে, তাদের ক্লায়েন্ট কিন্তু বাংলাদেশে দেখে না, বাইরের দেখে। তার একজন তুষার ভৌমিক, সে কিন্তু এই যে বাংলা বইটাই পড়ে না এখন, ওই ভারতের থেকে তাকে তেলুগু ভাষায় উদ্ধার করতে যায়, যারা ওরা ভারতে পারে না। এরকম ধরনের জ্যোতিষ আমার এইখানে আছে, আমি তাদের চাই দেখতে। আমাকে হয়তো আপনারা দেখবেন না, আমি কিন্তু খবর নেবো, জানবো, কারণ প্রেসিডেন্ট স্যারের সাথে আমার বেশি যোগাযোগ হয় সবসময়। আপনারা তো ওটা পারবেন না, যেহেতু একই পেশা আছি তো, আর একই জায়গায় আসতে হয়। এই জন্য আপনাদের খবর জানবো, আপনারা জানবেন, আমি শুনে সেদিন খুশি হব যে আমাদের ছাত্ররা আজকে বিশ্বের দরবারে দখল করে রাখছে। এবং আপনাদের কারণে কিন্তু এটা আরো ইন্ডিয়া থেকে আরো ছাত্র আসবে। দুর্বা যখন ফার্স্ট হয়েছে ওই মাধ্যমে আরো অনেকে আসবে। ওই যে আরেকজন আছে উড়িষ্যায়, কি যেন নাম ভুলে গেছি বাবুর, এরকমের আপনাদের দেখা দেখি জানো আরো আরো অনেক জ্যোতিষ শুধু ভারত না অন্য অন্য দেশ থেকেও আসে, এবং আপনাদের নাম সুনাম চারিদিক যেন ছড়ায়। আপনারা যখন এটা ছড়াবেন, পয়সা আপনার পাশে পাশে দৌড়াবে, পয়সা চাইতে হবে না, টাকা চাইতে হবে না। আপনি যখন কাজ পাবেন, রাখি তাহলে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। এবারে আপনাদের আখেরি বক্তব্য নিয়ে আসবেন, অর্থাৎ এই প্রতিষ্ঠানের কর্ণধর, যে আসলে এত সময় দিয়ে আপনাদেরকে এই সুন্দর অনুষ্ঠানটা সাজাইছেন, যে পিছন থেকে কলকাঠি নেয় মানুষকে ঠক খাওয়ায়, ঠিক আছে, এই ঠক খাওয়ানো ব্যক্তি আমার স্নেহধন্য ডক্টর কেসি পাল। এবারে বক্তব্য নিয়ে আসবেন ডক্টর কেসি পাল। আমার এখন আর কি বক্তব্য থাকবে, অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রেসিডেন্ট স্যার, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি
যে যে পথ নির্দেশনা দিয়েছেন, যেভাবে সজ্জিত করেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা কিন্তু আমি মেনে চলার চেষ্টা করি। আমি সেই সুদূর যখন তালপাতায় লিখেছি, তখনকার যে স্যাররা হয়তো এখনো বেঁচে নেই, তো তানাদেরও আমি যে দৃষ্টিতে দেখি, সর্বশেষ যেখানে লেখাপড়া শেষ করেছি সেখান থেকেও আমি একই দৃষ্টিতে দেখার চেষ্টা করি। এটির মূল বৈশিষ্ট্য কি? যে শিক্ষক, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, গুরু দুই প্রকারই হয়। তাছাড়া পিতামাতাকে প্রথম শিক্ষা মানে মাতৃভাষা মায়ের কাছ থেকে শিখে সেখানেও শ্রদ্ধা ভক্তির আরেকটি জায়গা থেকে যায়। তো আপনারা অনেক সময় বলেন অনেক সময় বলেন যে স্যার, মিটিং গুলো তো বসে করা যায়, বা ধরেন দাঁড়িয়ে ক্লাস না নিয়ে কিছু কিছু সময় বসে নেওয়া যায়। দেখুন, যখন আপনারা বলেন বা অনেক শিক্ষার্থীরা বলেন, আমি নিজেকে খুব ছোট মনে হয়। কি কেন মনে হয়? সেটি হচ্ছে, যদি আপনারা বলেন যে ওই ভগবত পড়ে ভগবানকে পাইছনি, তো ভগবত পড়ে কি আসলে ভগবানকে পেয়েছি? যারা ভগবানের আসনে রয়েছেন, আমাদের যে মুনি ঋষিরা রয়েছেন, যারা এই জ্যোতিষশাস্ত্র রচনা করেছেন, এমনকি যারা সেই ত্রিকালজ্ঞ যারা, তাদের কথা যদি চিন্তা করা হয়, তাহলে দৈব ব্যতিরেকে কেউ বসে, কোনো মানব বসে আশীর্বাদ করতে পারে না। তাই আজকের এই মহতী অনুষ্ঠানে মানে আমি আহ সত্যিকারের কৃতজ্ঞতা জানাতে চাই আপনাদেরই, যে আপনাদের অনুষ্ঠানে, আপনাদের সামনে, আপনাদের মতো গুণীজনকে জ্যোতিষ শিক্ষার্থী থেকে জ্যোতিষীর স্বীকৃতি দিয়ে, নামের আগে অ্যাস্ট্রোলজার বা নামের আগে জ্যোতিষশাস্ত্রী, নামের আগে জ্যোতিষ সম্রাট লেখার সুযোগ দিতে পেরে, এবং আপনাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতাটুকু অর্জন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। তাই এই হাতে তালি, হাতে কৃতজ্ঞতা তালি দাও, হাতে তালি আমি দাও, সবাই হাতে জানাতে তালি চাই দাও, হাতে তালি দাও। মাননীয় প্রেসিডেন্ট স্যারকে, এই কৃতজ্ঞতা জানাতে চাই ডক্টর মোহাম্মদ আনিসুল হক স্যারকে, এই কৃতজ্ঞতা জানাতে চাই জামশেদপুরের সেই এসকে এস কুমার শাস্ত্রী, এস কুমার এস কুমার শাস্ত্রী শাস্ত্রী। মহোদয়কে, এই কৃতজ্ঞতা জানাতে চাই পণ্ডিত রামকৃষ্ণ শাস্ত্রী মহোদয়কে, এই কৃতজ্ঞতা জানাতে চাই আমার শ্রদ্ধেয় গুরুজি পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী মহোদয়কে, এই কৃতজ্ঞতা জানাতে চাই আমার মায়ের বাবা দাদু স্বর্গীয় নিত্যানন্দ পাল মহোদয়কে, এই কৃতজ্ঞতা জানাতে চাই ডাক্তার বিজয় রায়কে, এই কৃতজ্ঞতা জানাতে চাই আহ অংশুমান মনে মালাকার। করতে পারলাম না, মনে করতে পারলাম না। তো তাছাড়া আমার এক অন্ধ দাদু ছিলেন, ওনাকেও আমি কৃতজ্ঞতা জানাতে চাই। তারপর কৃতজ্ঞতা জানাতে চাই আহ ডাক্তার এই মনে করতে পারলাম না। যাই হোক, সকল শিক্ষকদের জানাদের কাছে আমি আবারও বলছি, এই মহতী অনুষ্ঠানে বলছি, আমি কখনো 15 মিনিট প্লাস কখনো কারোর সঙ্গে আমি কোথাও জ্যোতিষ শিক্ষা নিইনি। এমনকি বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটিতে আমি ওখানে ডিপ্লোমা কোর্স করেছি, কিন্তু ডিপ্লোমা কোর্স করিনি, আমি শুধু ডিপ্লোমা পরীক্ষা দিয়েছি। পরীক্ষা চলতেছিল, সেই সময় আমি উপস্থিত হয়েছিলাম। ওনারা বলেছিলেন যে তোমাকে আজীবন সদস্য পদ করে নেওয়া হবে, কিন্তু পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে। আমি বললাম পরীক্ষা যদি দিতে হয় তাহলে এখনই আমি প্রস্তুত। তা বললো আমাদের পরীক্ষার ফি 3000 টাকা। আমি বললাম হ্যাঁ রেডি। বললো যে পরীক্ষায় যদি তুমি পাশ করো তাহলে কিন্তু আমাদের কয় স্যারকে বিরিয়ানি খাওয়াতে হবে। আমি বললাম পকেটের দিকে তাতেও তাকিয়ে রাজি। দেখি যে হ্যাঁ এটিও সম্ভব। আমি বললাম তাতেও প্রস্তুত। বললো 3টি সাবজেক্টের পরীক্ষা তুমি কিভাবে একদিনে দেবে? তাতেও আমি প্রস্তুত। বললো তারপরে কিন্তু মৌখিক পরীক্ষা হবে। আমি এতেও প্রস্তুত। এবং সেইখানে বসে পরীক্ষা দিয়ে এবং আমার রেজাল্ট ফার্স্ট ক্লাস ঘোষণা করায় আমি কৃতজ্ঞতা জানাই সেই বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটিকে। তাছাড়া আমার আরেকটু কৃতজ্ঞতা জানাতে হয়, যখন আমি পণ্ডিত রামকৃষ্ণ শাস্ত্রী মহোদয়ের বিশ্ব জ্যোতিষ বিদ্যাপীঠে যখন ভর্তি হতে যাই, তখন আমাকে পণ্ডিত শ্রী আদিত্য শাস্ত্রী এবং তখন হরিহর মজুমদার, আমাদের জ্যোতিষ যোগ সঞ্চয়নের রচয়িতা, উনি কিন্তু বেঁচে ছিলেন। তো ইনরা দুজন আমার সঙ্গে নিয়ে আমাকে সঙ্গে নিয়ে যায়। তখন আমাকে বলে যে বাংলাদেশ থেকে এসএসসি পরীক্ষা দিয়ে আসছে এইটুকু ছেলে, ওকে কিভাবে ভর্তি করার জন্য আপনারা নিয়ে আসেন? তখন আমার গুরুজি শ্রী আদিত্য এবং এই আদিত্য শাস্ত্রী এবং আহ আরে ওই হরিহর মজুমদার। হরিহর পণ্ডিত হরিহর মজুমদার মহোদয়, এই দুজন ব্যক্তি বলেছিলেন যে এই কার্তিক চন্দ্রের ভিতরে আমরা যে ওর চোখে যে আগুন দেখতে পাচ্ছি, এই আগুনের কিন্তু প্রতিফলন ঘটবে রামকৃষ্ণ, অর্থাৎ তোমার ভর্তি করে নেওয়া উচিত। উনি বলছিলেন না আমি এটি নিতে পারবো না। তখন কিন্তু আমার গুরুজি বলেছিলেন, এবং ওই
হরিহর মজুমদার মহোদয় গুরুজি বলেছিলেন যে তোমাকে ভর্তি করেনি তাতে কি হয়েছে, জ্যোতিষের স্বীকৃতি আমি দেব, আমরা দেব, তুমি চিন্তা করো না, তুমি কয়েকটি বই কেনো, বই কিনতে কোথায় যাও, চলে যাও বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন, সেখানে গিয়ে তারপরে তুমি টেবিল অফ অ্যাসেন্ডেন্স এবং এফিমেরিস কিনে নিয়ে আসো, তুমি মহেশ লাইব্রেরিতে চলে যাও, তুমি ডিএম লাইব্রেরিতে চলে যাও, তুমি সংস্কৃত পুস্তক ভান্ডারে চলে যাও, এখানে যে জ্যোতিষশাস্ত্রের যে যে গ্রন্থ পাও সেগুলো কিনে নাও। আমি ভোরবেলায় চলে যাই, যে দেখি সংস্কৃত পুস্তক ভান্ডার খুলেনি, সেদিন আমি ওখানে গিয়ে লাইনে দাঁড়াই। তখন লাইনে দাঁড়াতে হয় আমি এটি জানি না যে বই কিনতে সংস্কৃত সংস্কৃত পুস্তক ভান্ডারে রেডিওতে যেখানে বিবৃতি চলতো বইয়ের দোকানের, তো ওই দোকানে যে লাইন দিয়ে বই কিনতে হয় এটি আমি জানতাম না। তাহলে আমি সকালবেলায় যে ঘুরে বেড়াচ্ছি দোকান খুলেনি, তখন কিন্তু আমি আগে লাইন পেতাম। পরবর্তীতে একজন বলছে তুমি কি করতে আসছো, বলে আমি তো বই কিনতে আসছি। তা বলছে তা লাইনে দাঁড়াও। তখন আমি লাইনে দাঁড়াই প্রায় 15-20 জনের পিছনে। সেই 15-20 জনের পিছনে দাঁড়িয়ে তারপর ওই সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে কোনো বইয়ের নাম বলে দেননি কিন্তু আমার গুরুদয়, তখন আমি যে বলছি জ্যোতিষের কি কি বই আছে সব একটা করে নেব, বলে একটা করে নেবে, এইটুকু ছেলে কয় টাকা নিয়ে আসছে। তখন আমার পকেটে ধরেন ওই আমলে 33 টাকা করে ডলারের দাম ছিল, আমার কাছে প্রায় $300 তখন মজুদ ছিল। তো তখন বই বাছার পরে টাকায় না হওয়ার কারণে ডলারে পেমেন্ট দিয়ে আমার মনে আছে আমি বই কিনি। সেই বই কিনে নিয়ে যখন স্যারদের কাছে আসি, গুরুজির কাছে আসি, তখন বলে এত বই কিনেছো তুমি, এবং এই যে 4টি দোকানের নাম বলে দিয়েছেন সেই সকল দোকান থেকে আমি বইগুলো সংগ্রহ করে নিয়ে আসি। নিয়ে আসার পরে বলে তোমাকে যে কালকে বললাম সন্ধ্যাবেলায় যে জ্যোতিষের স্বীকৃতি আমি দেব, তো আজকে তো তুমি স্বীকৃতি পেয়েই গেছো। তো এগুলো যে পড়ো, বাংলাদেশের মানুষ তো করে, মানে জ্যোতিষ করে কিন্তু জ্যোতিষ শাস্ত্র পড়ে না। তা তুমি যদি পড়ো তবেই না আমরা কৃতার্থ হব। এবং প্রতি মাসে 3টি করে চিঠি লিখবে, প্রতি 10 দিন অন্তর তুমি কি কি পড়েছো। এই যে হরিহর মজুমদার এবং পণ্ডিত আদিত্য শাস্ত্রী মহোদয়ের যে কথা, 10 দিন অন্তর তখন একটি চিঠি লিখতাম। সেই চিঠি লিখে এবং পরবর্তীতে 2 মাস বা 1 মাস অন্তর অন্তর আমি তখন ভারতে যেতাম। এই যে যখন দেখতাম তখন ওই চিঠিগুলো খুলে আমার সামনে ওনারা যে সকল কথাবার্তা বলতেন সেগুলো আসলে সত্যিকার অর্থে আমাকে শিক্ষার আরো আগ্রহ জুগিয়েছে। তখন সেখান থেকে যেতে যেতে তা চলতে চলতে সেই 93 সাল থেকে 2000 সাল পর্যন্ত আমার এভাবেই শিক্ষা ব্যবস্থা চলতে থাকে। তার মধ্যে 96 সালের শেষের দিকে বাবু হরিহর মজুমদার আমার সেই গুরুজি উনি দেহ রাখেন, আর পণ্ডিত আদিত্য শাস্ত্রী মহোদয় এখনো পর্যন্ত জীবিত আছেন। তো এই যে সময়কাল, এই সময়কালটা হচ্ছে আমার জীবনের সব থেকে স্মরণীয় জ্যোতিষ শাস্ত্রের। আমি ব্যবসায়ী মানুষ, দোকানে বসে সর্বদা যখন জ্যোতিষ শাস্ত্রের বই পড়তাম, সেই ছোটবেলা থেকে ব্যবসায়ী মানুষ এসে বলতো এ জ্যোতিষ হবে। আমি যখন মানে স্কুলের লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হতে পারি বা লাস্ট বেঞ্চে বসার হতে পারি, যেহেতু বছরে আমি 10 দিন স্কুলে যেতে পারিনি, আমার যেহেতু উপস্থিতি ছিল না, তাছাড়া আমাদের স্কুলে স্যারের ছেলে ছিলেন, স্যারের মেয়ে ছিলেন, তাকে ফার্স্ট করতো, কিন্তু আমার রোল সবসময় 2ই হতো। আমি সবসময় চিন্তা করতাম, আমি সেই ছোটবেলায় বুঝতাম যে পৃথিবী একটি ত্রিভুজ, অর্থাৎ এর চূড়ায় যদি উঠে যাই তাহলে কখনো আর নামতে পারবো না। তো আমার এক রোল দরকার নেই, যার জন্য আমি এক রোলের প্রত্যাশা কখনো করিনি। আমি চেয়েছি এই শাস্ত্র কিভাবে শেখা যায়। তো আপনারা অনেকে বলেন যে গুরুজি আশীর্বাদ করেন আশীর্বাদ করেন, আমার দাঁড়িয়ে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে এটি, যে আসলে আশীর্বাদ, এই দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে আমার তরফ থেকে আশীর্বাদ। আমি তো আশীর্বাদক নই, আমি নমশূদ্রের ছেলে, বা আমি এই পালের ছেলে, যদিও নমশূদ্র নয়, আমরা বৈশ্য জাতি। তো তথাপিও নিচু জাতি, ব্রাহ্মণদের থেকে তো অবশ্যই নিচে, ব্রাহ্মণ ক্ষত্রিয় তারপরে হচ্ছে বৈশ্য পড়ে। তো সেই অর্থে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পেরে সত্যিকারের কৃতজ্ঞতা পাশে আমি মনে করি যে আমি ধন্য, কৃতজ্ঞ শুধু নয় ধন্য। তাছাড়া মাননীয় প্রেসিডেন্ট স্যার আমাকে যে দিক নির্দেশনা দেন, আমাদের পার্সোনাল যে কথাবার্তা হয়, যেটি নীরজ স্যার বলে গেছেন যে আসলে কৃষ্ণ বলরাম আমরা নই, কিন্তু জ্যেষ্ঠ ভ্রাতার স্থানে যদি বসাতে হয়, এমনকি আমাদের ভিতর যে আলোচনা হয় যে সেসব আলোচনা আপনারা শুনতে পারবেন না, কোনোদিনও শুনতে পারবেন না। আসলে শোনার মতো কথা আমাদের ভিতর হয় না। তাহলে এটি তৈরি হয়েছে কিভাবে? এটিও কিন্তু এই শিক্ষা থেকে। যখন বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটি থেকে আমাকে বহিষ্কার করে, তখনই আমি ভারতে ছিলাম। আমি জানতে পেরে যখন ওনাকে ফোন দিয়েছিলাম, বলছিল যে দুঃখ করার দরকার নেই, তুই দেশে আয়।
আমি দেশে এসে বললাম আমি এই সোসাইটি একটি তৈরি করব এবং এখনই মানে তৈরি করব। তখন এই মাননীয় প্রেসিডেন্ট স্যার বলছিলেন, ধৈর্য ধর, তোর খুলনার থেকে করতে হবে না, ঢাকায় আয়, আমি করব। তখন উনি আমাকে ডেকে নিয়ে গিয়ে তারপর হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটি তৈরি হয়। তো সেই চলতে চলতে ছোটবেলা থেকে এটি যদি বলতে থাকি যে 2001 সাল থেকে আজ পর্যন্ত চলছি এই মাননীয় প্রেসিডেন্ট স্যার ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, কোনো ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বখতিয়ার, এমনকি একই সঙ্গে আমরা লায়ন করেছি। তো লায়ন করতে করতে এক সময় বলেছি যে আমাদের সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, আমি এখন টাইগার করব, আমি আর লায়ন করব না। এই বলে আমি বেরিয়ে আসছি এবং মাননীয় প্রেসিডেন্ট স্যারও কিন্তু বেরিয়ে আসছেন। আর একজন স্যার ছিলেন আমাদের জ্যোতিষশাস্ত্রী শেখর রায়, ওনাকে আমি স্যার ডাকতাম। ওনার কাছে শিক্ষা কম পেলেও কিছু নীতি আদর্শ পেয়েছি, যে নীতি আদর্শটুকু আর সত্যিকার অর্থে আমাকে আজ এই জায়গায় নিয়ে আসতে সহযোগিতা করেছে। উনি আমাকে শিখিয়েছে প্রতিযোগিতা কি, উনি আমাকে শিখিয়েছেন বা ওনার চেম্বারে গিয়ে আমি শিখেছি যে জ্যোতিষের চেম্বারে ভিড় হয়। তো তখন ওনার চেম্বারে ধরেন 5 জন লোকের বেশি বসার জায়গা নেই। তো 5 জনের পরে যখন 6 জন মানুষ দাঁড়িয়ে থাকতো আমি মনে করতাম জ্যোতিষের চেম্বারে এত ভিড়। আর আজকে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়া, আপনাদের কৃপা আর মহান সৃষ্টিকর্তার সেই অপরিসীম করুণা বা করুণা বৃষ্টি আমাকে সেই ভিড় কিন্তু আমাকে আমার চেম্বারে দেখিয়েছে। আমি আজ কৃতার্থ যে আপনাদের এই কৃপায় কুমিরের, আমি একটি কথা বলি, কুমিরের দৃষ্টিতে যদি কুমিরের ডিম ফুটে বাচ্চা হতে পারে, তাহলে আপনাদের দৃষ্টির কারণেই কিন্তু আমার চেম্বারে মানুষ 6-7 ঘন্টা অপেক্ষা করেও আমার সাক্ষাৎ করার জন্য মানুষ অপেক্ষা করে। এটি জয় হোক, ঐশী জয় হোক, কৃপা। কাশিপালের জয় যে হোক। কৃপাটি আসে কোথার থেকে? এই যে আপনারা বলেন কেন দাঁড়িয়ে থাকি, এই আমি যে নর, এই নর, বিশেষ করে আপনারা দেবগণ, নরগণ আর রাক্ষসগণ যে বিচার করেন, তো আমি তো নরজাতি। তো নরজাতি তো কখনো সে কিভাবে মাথা তুলে দাঁড়াবে বা কিভাবে নিচে বসে থাকবে? আপনাদেরকে উপরে রেখে আমি কিভাবে নিচে বসে থাকতে পারি? কখনোই পারি না। আর সেই শিক্ষা আমি পাইনি। আমার বাবা মা মূর্খ হতে পারে, কিন্তু আমি ওই শিক্ষা পাইনি। আমি শাস্ত্র কতটুকু জানি আমি জানি না, আমি শাস্ত্র কতটুকু পড়েছি এটিও জানি না, আমি গ্রন্থ কতটুকু পড়েছি আমি জানি না, আমি শিক্ষকদের কিভাবে সম্মান করতে হয় জানি না। অর্থাৎ আমি কোনো কিছুই জানি না, কিন্তু আমি জানি আমি আমার নিজের আদর্শ থেকে কখনোই বিচ্যুত হতে চাই না। সেই আদর্শ আপনারা যদি ধরে নিতে পারেন তাহলে ধরেছেন। আপনারা প্রত্যেকে জ্যোতিষ জ্ঞানী, জ্যোতিষ গুণী, জ্যোতিষ মানী এবং জ্যোতিষ সম্মানী ব্যক্তি হয়েছেন আজ থেকে। তো আজ থেকে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার বা বাংলাদেশ রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজি প্রত্যেকের নামের আগে অ্যাস্ট্রোলজার বলে সম্বোধন করবে। তো এখন আপনাদের এর ভিতর থেকে রসাস্বাদন করা বা সমুদ্রের মধ্য থেকে যে সেই বিশ্ববিখ্যাত সাহিত্যিক যদি বলে থাকেন মানে উম উম, সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচড়া, বিদ্যাসাগর যদি বলে থাকেন যে সমুদ্রের বালুকণা নিয়ে নাড়াচড়া করেছি সত্য, কিন্তু অনন্ত সমুদ্রের সাক্ষাৎ পাইনি। তাহলে যেখানে জ্যোতিষী মুনি ঋষিরা বলে গেছেন এক জন্মে জ্যোতিষ শাস্ত্র শিক্ষা গ্রহণ করা সম্ভব নয়, তো আমি কতটুকু শিখেছি যে আপনাদের সামনে আমি বসে ক্লাস নেব? কি শিখেছি আমি? এই শিক্ষার কথা যদি আমার মনে পড়ে তখন চোখ থেকে অঝরে আমার জল বেরিয়ে যায়। আর এই জলটি হচ্ছে আপনাদের জন্য আশীর্বাদ। আপনাদের আমার কাছে কোনো আশীর্বাদ চাইতে হবে না। এই আশীর্বাদ যেদিন সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার চালু হয়েছে, যেদিন আমরা এই যাত্রা শুরু করেছি, যেদিন সংকল্প করেছি যে আমি 64 জেলায় 64 জন জ্যোতিষ চাই, সেদিনই কিন্তু আমার মন থেকে আশীর্বাদ আপনাদের ভিতর চলে গেছে। তো আপনারা যখন বলেন যে গুরুজি আশীর্বাদ করবেন, আশীর্বাদ করেন, যখন আপনারা আসেন প্রণাম করতে, তখনই আমার সেই চোখে যে ধাক্কাটা মারে, ওই ধাক্কাটাই হচ্ছে আমাকে সব থেকে বেশি কষ্ট দেয়। অর্থাৎ সর্বদা আমার এই নরজাতির আশীর্বাদ আপনাদের ক্ষতি সাধনই করবে, কখনো উপকার করবে না, মঙ্গলে আনবে না। তো এই নরজাতির আশীর্বাদ নয়, দিক নির্দেশনা নিয়ে যদি এই জ্যোতিষ সমাজকে অলঙ্কৃত করতে পারেন, সেটিই হবে আমার প্রার্থনা, সেটিই হবে আমার আহার, সেটিই হবে আমার পুরস্কার, সেটিই হবে আমার গর্ব, সেটিতেই হব আমি ধন্য। এমনকি আমার জয় হোক, মৃত্যুর জয় পরে হোক, জয় আমার হোক। পরমাত্মা হবে তখন কাবলম, কাবলম, জয় শান্তিময় হোক, কাশিপালের এবং জয় হোক। বর্ষিত।